আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা বায়োলজি লেকচারে। সো আজকের লেকচারে তোমাদের ভাইয়া হচ্ছে ঘাস ফড়িং ইনশাল্লাহ শেষ করে দিব। সো আজকে হচ্ছে ঘাস ফড়িং এর ফাইনাল লেকচার। সো বলা যায় ঘাস ফড়িং এর আমি মোটামুটি 3টা লেকচার হচ্ছে টোটাল প্ল্যান আর কি। হ্যাঁ, সো আজকে হচ্ছে 3rd ক্লাস। সো তার মধ্যে যদি বলা হয় যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 2। সো আমি বারবারই আগের ক্লাসও এমফেসিস করে বলে আসছি যে ভাইয়া ওই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ তোমার সৃজনশীল যা কমন পাওয়ার অ্যাকচুয়ালি সর্বাধিক কমন তুমি পাবা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস নাম্বার 2 থেকে। ক্লাস নাম্বার 1 থেকে হচ্ছে কমন পাওয়ার টপিক হচ্ছে মূলত মুখপাঙ্গ, মানে যেটা সৃজনশীল কমন পাবা। হ্যাঁ, এমসিকিউর জন্য তো সব পাবা। ভাইয়া যেটা পড়ায় বেসিক টু অ্যাডভান্স নাম হইতে পারে, বাট এমন কোনো অ্যাডভান্স পড়াই না যেটা কোনোদিনও কোনো জায়গায় আসবে না। সেটা হয় এমসিকিউতে আসবে না সিকিউতে আসবে, যে কোনো একটা কভার করবেই। সো আলটিমেটলি ভাইয়া যা পড়াচ্ছি তোমাকে ততটুকু পড়তে হবেই, ঠিক আছে? বাট আমি সৃজনশীলের জন্য যদি কথাটা বলি তাহলে হচ্ছে ক্লাস নাম্বার 2 ওয়াজ মোর ইম্পর্টেন্ট। সো আজকে আমাদের ক্লাস নাম্বার 3 তে কি কি টপিক কভার করবো তুমি অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। পরিপাক, জন্ম এবং রূপান্তর, এই 3টা টপিক। সো তার মধ্যে আমরা বলা যায় কি যে নিচে যে 2টা টপিক এগুলো আসলে মোর ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মানে সৃজনশীলে আসতে পারে না তা না, তোমরা একটু অ্যানালাইসিস করবা, বোর্ড প্রশ্ন দেখবা যে কত ভাগ রূপান্তর বা জনন থেকে আসলে কোনো সৃজনশীল বা হচ্ছে সৃজনশীলের মনে অনুধাবনমূলক প্রশ্ন এগুলো কতটুকু আসছে একটু দেখবা। হ্যাঁ, আসে না তা না, আসে, বাট বড় কোয়েশ্চেন তেমন আসে না, অর্থাৎ গরুর গ এবং ঘোড়ার গতে। সো পরিপাক পর্যন্ত ইটস ওকে, পরিপাক তন্ত্র নিয়ে আমরা পড়বো এবং বাকি দুটো আমরা সুন্দরভাবে গুছায় পড়বো, যেগুলো আমাদের এমসিকিউতে কি কি লাইন আসতে পারে। ওভারঅল দ্যাটস ইট। সো যাই হোক, আমরা মানে বাড়তি বিবরণ না দিয়ে আমরা মনে হয় শুরু করি ক্লাসটা। হ্যাঁ, কারণ ভাইয়া কম টাইমের মধ্যে তোমাদেরকে বেস্ট একটা আউটপুট দিতে সবসময় চাই। সো আমরা ফার্স্টে ঘাস ফড়িংয়ের পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা শুরু করি। সো ঘাস ফড়িংয়ের পরিপাকতন্ত্র দিয়ে তোমাকে যদি আলোচনা করতে হয় তাহলে পরিপাকতন্ত্রের একটা ভালো ওভারভিউ তোমাদের থাকা লাগবে। কি ভাইয়া? পরিপাকতন্ত্রের একটা ভালো ওভারভিউ থাকা লাগবে। তো আমাদের যে ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর তোমার পরিপাকতন্ত্রকে তুমি যদি ভাগ করতে চাও, ঘাস ফড়িং এর পরিপাকতন্ত্রকে তুমি যদি ভাগ করতে চাও তাহলে 2টা বড় অংশে ভাগ করতে পারবে তুমি। হ্যাঁ, এই ভাগটা বইও লেখা আছে, মানে আমি একটু লেখা পড়াই শুরুতে। সো দেখো যে পরিপাক নালীতে ভাগ করতে পারি এবং পরিপাক গ্রন্থিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিপাক নালী, আরেকটা হবে পরিপাক গ্রন্থি। সো তোমরা যদি আমার পরিপাক এবং শোষণ চ্যাপ্টারে ক্লাস করে ফেলো বা করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা জানো আমরা আমাদের মানুষের পরিপাক তন্ত্রটাকেও এরকম পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থিতে ভাগ করছি, তাই না? তোমরা জানার কথা। সো এক্স্যাক্টলি ঘাস ফড়িং এর ক্ষেত্রে ইটস নো ওয়ান্ডার যে এটা অন্যরকম হবে। তো আমরা মানুষের পরিপাক নিয়ে আমরা কি জানি, পরিপাক তন্ত্র নিয়ে আমাদের কি মোটামুটি ধারণা আসছে? যদি না থেকে থাকে হালকা করে একটু আইডিয়া দিয়ে আসি। হ্যাঁ, আমি জানি যদিও এখানে আমাদের কিছু পড়ানো নাই। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে কি থাকে? মুখছিদ্র থাকে, মুখ। দেন হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, অর্থাৎ মুখগহ্বর, অর্থাৎ মুখের ভিতরের গহ্বর, তাই না? মুখ শুরু, এটা ঠোঁট, মুখ, এটাকে বলতে পারি মুখ, ভিতরে হচ্ছে মুখের গহ্বর। দেন গহ্বরের পরে কি আসতে পারে? গলা। সো গলা থেকে গলবিল মনে রাখবা, গলা থেকে গলবিল। তার মানে গলবিলের পরে কি আসে? এরপরে আসে হচ্ছে সন্ধ্যার মধ্যে আমাদের একটা অন্ননালী, যে অন্ননালীটা আমাদের পাকস্থলীতে চলে যায় এবং পাকস্থলীর পরে শুরু হয় আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই যা কিছু আছে এগুলো। তার মানে এইটা হচ্ছে আমাদের অন্ননালী, বা এটাকে একটা বাংলা আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে গ্রাসনালী। অনেকে বাংলা গ্রাসনালীতেও ডাকে, যেটা আমরা ঘাস ফড়িং এর ক্ষেত্রে ডাকবো বেশি গ্রাসনালী, এবং এটা বাংলা ইংরেজি হচ্ছে ইসোফেগাস, ঠিক আছে? এরপরে আমাদের আসে স্টোমাক, এন্ড দেন তোমার ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, অর্থাৎ স্মল গাট এন্ড লার্জ গাট, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। তো এটা অংশ কি কি আমরা জানি, অত ডেপথে যাচ্ছি না। ওখানে অংশ আছে ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম। এই ইলিয়াম অংশটা আমরা এখানেও পাবো, এবং লার্জ গাটের অংশ হিসেবে আমরা কোলনটা এখানে পাবো। তাহলে আমাদের এখানে কি কি থাকে? আমাদের এখানে স্মল ইন্টেস্টাইনে, অর্থাৎ স্মল গাটে কি কি থাকতেছে? ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, যার মধ্যে ইলিয়ামটাকে আমরা এখানে খুঁজে পাবো।
আমি সংক্ষেপে লিখতেছি, জাস্ট এখানে আসলে এটা তো মূল পড়া না, আমরা জাস্ট একটু রিলেশনটা বুঝতে চাচ্ছি যে মানুষের সাথে কি কি সম্পর্ক আছে। এন্ড দেন লার্জ গাটের সাথে এই আলোচনাটা নিছক বলতে পারি তোমাদের ব্রেইনে অনেকগুলো ওয়ার্ড রিলেশন মাথায় মনে করে দেওয়া, যেগুলো আমরা পরিপাকতন্ত্র পড়ে আসছি অলরেডি। লার্জ গাটের মধ্যে আমরা কি পড়ছিলাম, তিনটা অংশ মনে করে দেখো তো। সিকাম, বাংলায় লিখছিলাম সিকাম, কোলন এবং রেকটাম, তাই না? এই তিনটা অংশ পড়ে আসছে। এবং সর্বশেষে থাকতে হচ্ছে আমাদের পায়ুছিদ্র, যেটা লার্জ গাটের অংশ না, মানে বাহিরে, ঠিক আছে, টোটাল অংশ। অর্থাৎ আমরা তো বলতে আছি মুখছিদ্র, মুখগহ্বর, তারপরে হচ্ছে তোমার গলবিল অননালী, তাইলে মুখছিদ্র শুরুতে, তাই না? তারপরে মুখগহ্বর, তাই না? তারপরে হচ্ছে গলবিল, বা ইংলিশে বললে কি হবে ভাইয়া? ইংলিশে বললে হবে ফেরিংস। ইংলিশে বললে কি হবে ভাইয়া? ফেরিংস। ইংলিশে বললে কি হবে ভাইয়া? ফেরিংস। আমি সুন্দর করে লিখতেছি না, কারণ হচ্ছে এগুলো আমাদের এত কনসার্নের বিষয় না, এখন জাস্ট রিলেশন বোঝানোর জন্য, মাথার মধ্যে যেটা সেট করার জন্য। সো গলবিলের পরে কি আসে? অননালী বা গ্রাসনালী। দেন আমাদের একটা স্টোমাক বা পাকস্থলী আসে, যেখানে অনেক কিছু গহ্বর, এই গহ্বরের মধ্যে খাবারটা জমে থাকে, তাই না? সো দেন হচ্ছে আমার ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। স্মলের মধ্যে আমার জিওডানাম, জেজুনাম এবং ইলিয়াম, যার মধ্যে আমরা ইলিয়াম পার্টটাকে এখানে খুঁজে পাবো। এবং লার্জ গাটের মধ্যে তিনটা জিনিস থাকে, অর্থাৎ বৃহদন্ত্রের মধ্যে তিনটা জিনিস থাকে, সিকাম, কোলন, রেকটাম, যার মধ্যে আমরা কোলনটাকে এখানে খুঁজে পাবো। বুঝা যাচ্ছে? সো আরেকটা কথা বলি, আমাদের এই মুখছিদ্রের মধ্যে কি থাকে ভাইয়া? দাঁত থাকে ভাইয়া, তাই না? আমাদের মুখছিদ্রের মধ্যে, মানে মুখগহ্বরে, সরি টু সে মুখগহ্বরে, মুখছিদ্রে না, মুখগহ্বরে, মানে গহ্বরটার ভিতরে কিন্তু সামনের দিকেই দাঁত আছে। তো এই দাঁত দিয়ে আমরা কি করি? কামড়াকামড়ি করি, চর্বণ করি, খাদ্যবস্তুকে বিচূর্ণ করি। সোজা কথা হচ্ছে খাদ্যবস্তুকে বিচূর্ণ করি। সো খাদ্যবস্তু বিচূর্ণ করার দায়িত্ব হচ্ছে তোমার এই দাঁতের, তাই না? খাদ্যবস্তুকে বিচূর্ণ করা মূল কাজ হচ্ছে আমার দাঁতের। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ঘাস পরিমাণও সেম জিনিসপত্র থাকবে, বাট ওরিয়েন্টেশন হয়তো একটু ভিন্ন হতে পারে। অর্থাৎ যেটা আমাদের উপরের লেভেলে আছে সেটা হয়তো তাদের নিচে আছে, আবার যেটা আমাদের নিচে আছে সেটা হয়তো তাদের উপরে আছে। তো আমরা সেগুলোই আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি আমাদের পরিপাকতন্ত্রের সাথে তোমার একটু ওরিয়েন্টেশনটা হয়ে নিল, এবং যদি আগে না হয়ে থাকে, আর যদি আগে হয়ে থাকে জাস্ট আমরা রিভিউ করলাম খুব কুইক ভাবে, কারণ এটা আমাদের মূল পড়ার কনসার্ন না, এই জন্য আমরা একটু কুইক রিভিউ করলাম। এত ভালো করে লিখে যায় নাই, একদম সুন্দর হাতের লেখা দিয়ে। ভাইয়ার হাতের লেখা খুবই হচ্ছে মুড সুইংস হাতের লেখা। তোমরা এতদিন যারা হচ্ছে ক্লাস করছো তারা জানো যে ভাইয়া চাইলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে লিখতে পারি, ঠিক আছে? বাট আমার যদি মুড খারাপ থাকে, বা আমি যদি চাই না হাতের লেখা সুন্দর করে লিখবো, পারবা না আমার হাতের লেখা সুন্দর করে লেখাইতে, অর্থাৎ তখন আমি উল্টাপাল্টা লিখতে থাকবো, ঠিক আছে? তো যাই হোক, আসো, সো এইটার কন্ট্রোল আমার উপর। এখন আসো ভাইয়া, যে পরিপাক নালী, আলহামদুলিল্লাহ কন্ট্রোল আমার উপর। কন্ট্রোল আমার উপর না থাকলে সমস্যাটা আসে। দেখো, এখন আবার ওই যখন ডাক্তারি করবো না, তখন আবার মনে হয় ইচ্ছা করে হাতের লেখা খারাপ করে লিখতে হবে না, এলে তো আবার রুগী মনে করবে যে ভাই ইয়াং ডাক্তার, মানে ও তো মনে হয় কিছু জানে না, ঠিক আছে? অর্থাৎ হাতের লেখা ভালো, ভাই এটা একটা সমস্যা ভাই, যে ভাই যেসব ডাক্তারের হাতের লেখা ভালো ওরা মনে করে যে ভাই ওরা মনে ডাক্তার হিসেবে ভালো না। কই যাইতাম ভাই, তো ভালো হাতের লেখাও খারাপ, আবার বেশি ভালো হাতের লেখা লিখলে আবার পেশেন্ট মানে মাইন্ড করবো, অর্থাৎ পেশেন্ট মনে করবে যে আমি মনে হয় একটা এমন ডাক্তার পাইছি যে ডাক্তারের পারে না কিছু, এই আর কি। তো আসলে হাতের লেখার উপরে পেশেন্টরা জাজ করে ফেলে, কি আর করার, কিছু করার আছে? তাহলে একটু কষ্ট করে ইচ্ছা করে হাতের লেখা বাজে করতে হবে মনে হচ্ছে। যাই হোক, এখন আসো পরিপাক নালী। সো পরিপাক নালীর, ওদের পুরো পরিপাক নালীটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করছে। আমাদের পরিপাক নালীকে এরকম কোনো ভাগ নাই। আমরা পরিপাক নালী শুরু থেকে শেষ পর্যন্ত বলেই যাই, মুখছিদ্র থেকে শুরু হয়েছে, পায়ুছিদ্র পর্যন্ত শেষ। আমরা দেখছি মুখছিদ্র শুরু হয়েছে, পায়ুছিদ্র পর্যন্ত শেষ। বাট ওদের পরিপাক নালীটাকে একটু ভাগ করে, ডিভিশন করে, ঠিক আছে? তিনটা অংশে ভাগ করে। আমরা তিনটা অংশতে দেখে নিই। ফার্স্টে হচ্ছে অগ্র পৌষ্টিকতন্ত্র। পরিপাক নালীর একটা অপর নাম আছে পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্র, তোমরা এটা জানো? পরিপাক নালীকে আরেকটা নামে ডাকা সম্ভব, পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে? পৌষ্টিক তন্ত্র। তাহলে এটাকে বলা হয় অগ্র পৌষ্টিক তন্ত্র। তোমরা হয়তো বুঝতে পারতেছো, অগ্র পৌষ্টিক তন্ত্র থাকলে একটা মধ্য পৌষ্টিক তন্ত্র থাকবে, তাই না? তারপর একটা পশ্চাৎ পৌষ্টিক তন্ত্র থাকবে, ঠিক কিনা? এখন ঘটনা হচ্ছে এগুলোর আবার অপর নাম আছে, এই জন্য আমাদেরকে মূলত অপর নামগুলো জানতে হবে। অগ্র যেটা তিনটা ভাগে ভাগ করছে, অর্থাৎ একটা পরিপাক নালী আছে, এই নালীটাকে তিনটা ভাগে ভাগ করছে জাস্ট।
এটা হচ্ছে ফার্স্ট 1/3, এটা সেকেন্ড 1/3, এটা হচ্ছে থার্ড 1/3, অর্থাৎ শেষ পশ্চাৎ পৌষ্টিকতন্ত্র বলতে পারি। সো ফার্স্ট যে অগ্রপৌষ্টিকতন্ত্র প্রথম 1/3, এইখানে এই অংশটাকে আমরা ডাকবো হচ্ছে স্টোমোডিয়াম। কি ডাকবো ভাইয়া? স্টোমোডিয়াম। আচ্ছা, এখন আমি হয়তো মধ্যপৌষ্টিকতন্ত্র লিখছি, বাট এক্স্যাক্টলি এরকম মধ্যপৌষ্টিকতন্ত্র বলে কোনো নাম নাই, কারণ মাঝখানে যে অংশটা থাকে সেটা কোনো তন্ত্র বলতে পারি না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো অঙ্গ নাই, জাস্ট একটা অঙ্গ থাকে যেটাকে মাঝখানে রাখা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে মেসেন্টেরন। সেটাকে আমরা কি বলবো? মেসেন্টেরন। তো আমরা একটু খেয়াল করলে দেখবো মেসেন্টেরন বেসিক্যালি সেই পার্টটা একটা লিঙ্কিং পার্ট, অর্থাৎ অগ্রপৌষ্টিকতন্ত্র বা স্টোমোডিয়াম এবং পশ্চাৎ পৌষ্টিকতন্ত্রের মাঝখানে অবস্থান করে বা এদের সমন্বয়ক। আচ্ছা, সমন্বয়ক বললে তো সমস্যা আবার, অর্থাৎ এদের মাঝখানে লিঙ্কার, ঠিক আছে? আচ্ছা, সেতু বন্ধন আমরা বলতে পারি। আচ্ছা, তাইলে এটার নাম আছে হচ্ছে প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম, আচ্ছা তোমরা কি জানো প্রোক্টোডিয়াম শব্দটা কোথা থেকে আসছে? যারা ইংলিশ ভার্সন তারা হয়তো কিছুটা জানতে পারো। সেটা হচ্ছে প্রোক্টো শব্দের অর্থ হচ্ছে রেকটাম বা হচ্ছে তোমার হচ্ছে মানে রেকটাম সংক্রান্ত, ঠিক আছে? রেকটাম মানে তো বুঝো, রেকটামে বাংলা কি আবার? রেকটামে বাংলা আছে? বাংলা নাই তো। সো মানে হচ্ছে পায়খানা যেখানে তৈরি হয়, সোজা কথা। সো প্রোক্টো শব্দটা আসছে হচ্ছে রেকটাম রিলেটেড, ঠিক আছে? সো ওইখান থেকে প্রোক্টোডিয়াম, যেহেতু পশ্চাৎ পৌষ্টিকতন্ত্রে রেকটাম থাকে তাই এই তন্ত্রের নামে দিয়ে দিচ্ছে হচ্ছে প্রোক্টোডিয়াম। ওকে, সো এটা একটু জাস্ট বলে রাখলাম। আমার মনে হয় তোমরা পারবা। তার মানে এই মেসেন্টেরনটা হচ্ছে দুইটা মাঝখানে লিঙ্কার বলতে পারি। তো এখন আসো ভাইয়া যে আমরা আসলে এই স্টোমোডিয়ামের পার্ট কি কি। আমরা যদি শুরু করি একটা ঘাসফড়িং এর অংশ বলা, শুরু করি, কমায় নেই জিনিসটাকে, একটু উপরে উঠাই দিই। দেখো, শুরুতেই আমাদের থাকবে মুখছিদ্র। চিন্তা করো তো, আমাদের যেরকম মুখছিদ্র আছে ওদেরও মুখছিদ্র থাকবে কি থাকবে না? থাকবে। তারপরে কি থাকবে ভাইয়া? একটা গলবিল থাকা উচিত, তাই না? মুখছিদ্রের পরে ওদের গলবিল। এখন ওদের কথা হচ্ছে ভাইয়া মুখগহ্বর কই? মুখগহ্বর কি আছে ওদের? লেটস সি আছে কি নাই। আগে আমরা চিন্তা করি মুখছিদ্রের পরে গলবিল শুরু হয়ে যাবে, দেন হচ্ছে ওদের গলবিলটা যাওয়ার পরে কই কি আসবে? গলবিল হচ্ছে কি? ফ্যারিংস। তারপরে অন্ননালী বা হচ্ছে গ্রাসনালী বা ইংলিশে বললে ইসোফেগাস। ঠিক আছে, ইসোফেগাস। তারপরে এখানে ক্রপ এবং গিজার্ড। আমরা দুইটা নতুন টার্ম পাইলাম, কথা ঠিক না বেঠিক? দুইটা নতুন টার্ম পাইলাম, ক্রপ এবং গিজার্ড। একটু চিন্তা করে দেখো, মুখছিদ্র কমন, মুখছিদ্রের পরে গলবিল আসা, সরি মুখগহ্বর আসার কথা, তাই না? আসার কথা, বাট ওদের নাই। পার্সোনালি ওদের কোনো মুখগহ্বর বলে অনেক স্পেস নাই। পুরাটা যে ক্যাভিটি থাকে বা একটা অংশ থাকে ওইটা পুরাটাকে বলা হয় গলবিল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অংশ ওদের নাই, মুখগহ্বরটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো থাকলেও এটা আমাদের বলা হয় না, সোজা কথা। মুখগহ্বর অংশটা বাদ, দেন গলবিল। গলবিলের পরে শূন্য মধ্যে কি আসে? গলবিল মানে ফ্যারিংস। ফ্যারিংসের পরে আমার অন্ননালী বা গ্রাসনালী আছে, আমরা দেখে আসছি আমাদের মানুষের। সো মানুষের মতোই গ্রাসনালী আসলো। গ্রাসনালী কোথায় বা অন্ননালী বা ইসোফেগাসটা কোথায় এসে মিলিত হয়েছিল? এই যে দেখো, স্টোমাকে এসে মিলিত হয়েছিল। তো এক্স্যাক্টলি ওদের স্টোমাক তো নাই, বাট এটা স্টোমাকের বিকল্প হচ্ছে কি? ক্রপ। এটাও কি একটা গহ্বর ভাইয়া? এটাও কি একটা গহ্বর? এক্স্যাক্টলি লাইক এ স্টোমাক। তাহলে স্টোমাকের মতোই একটা গহ্বর, ঠিক আছে? আচ্ছা, এবং এইটা হচ্ছে আমার গিজার্ড। গিজার্ড বেসিক্যালি আমার এইখানে আলোচনা করার বিষয় কিনা আমি সরি, এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এই গিজার্ড। আচ্ছা না, পৌষ্টিক গ্রন্থের মধ্যে গিজার্ড নেই। তার মানে এই যে এই চারটা আমি লেখাতে চাইতেছি। সো বেসিক্যালি আমি জাস্ট এটা রিপিট করতেছি আস্তে আস্তে, যাতে মাথায় একটু ঠান্ডা মাথায় ধরে আর কি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কয়টা পয়েন্ট আছে এটা একটু মুখস্থ রাখবা। এখানে 5টা পয়েন্ট আছে, অগ্রপৌষ্টিকতন্ত্রে 5টা পয়েন্ট আছে, এইখানে হচ্ছে 5টা পয়েন্ট আছে, অর্থাৎ পৌষ্টিক নালীতে টোটাল 10টা পয়েন্ট আছে, এটা মাথায় রাখবা। এইখানে 5টা, এইখানে 5টা, পুরোটা মিলে। তো এখানে তো একটা চলেই আসছে, তাইলে এখানে হবে 4টা পয়েন্ট।
তা সেটা মাথায় রাখবো। তার মানে ফার্স্টে মুখচিত্র, গলবিল, অর্ণনালী, ক্রপ, গিজার্ড, এরপরে মেসেন্টেরন। তারপরে এখানে 6, 7 নম্বর পার্টটা কি, আমরা এখানে 5, 6 দিয়ে দিই। হ্যাঁ, এটা তাহলে আমার মনে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 নম্বর পার্টের নাম কি হবে? 7 নম্বর হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে আমার ক্ষুদ্রান্ত বৃহদান্তের গল্প। সো ক্ষুদ্রান্ত হিসাবে কি থাকবে? ইলিয়াম পার্টটা থাকবে, আমি বলছিলাম ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। বৃহদান্তের পার্ট হিসেবে কোনটা থাকবে ভাইয়া? কোলন থাকবে ভাইয়া, বুঝা গেছে? বৃহদান্তের অংশ হিসেবে কোনটা থাকবে? শুধুমাত্র কোলন থাকবে। এরপরে আমরা জানি যে কোলনের পরে কি থাকবে? রেকটাম। আচ্ছা, কোলনের সাথে রেকটামও থাকবে, তাহলে রেকটাম অংশটাও থাকবে, তাই না? রেকটাম অংশটাও আমাদের থাকবে। তাহলে আমরা 4টা পার্ট বলছি, আরেকটা পার্ট স্টিল মিসিং। 10 নম্বর পয়েন্টটা কি হবে? অবশ্যই পায়োছিদ্র। তাহলে বাকি আছেই পায়োছিদ্র ক্লোজ করে দেওয়ার জন্য। মুখচিত্র দিয়ে শুরু হয়েছে, পায়োছিদ্র দিয়ে যদি আমি ক্লোজ না করি তাহলে তো হইলো না। তাহলে এই হলো মোটামুটি 10টা পয়েন্ট। তাহলে মনে রাখবা পরিপাক নালীতে 10টা পয়েন্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউতে তো সবার আগে আসবে যে ভাই পরিপাক নালীতে নিচের কোনটা অগ্রপৌষ্টিকতন্ত্রের অংশ বা স্টোমোডিয়ামের অংশ, নিচের কোনটা প্রোক্টোডিয়ামের অংশ, নিচের কোনটা লিঙ্কার হিসেবে কাজ করতেছে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে। লিঙ্কারের বদলে কি জানি একটা ওয়ার্ড আছে বইয়ে, দেখে নিও। তো এগুলো পারতে হবে কিন্তু ভাইয়া, এগুলো আমি পূর্ণত পড়ালাম। তাহলে আমরা শুরু করি ভাইয়া, আবারও একটু রিপিট করি। আমি জানি এটাতে আমি টাইম ওয়েস্ট করতেছি, বাট একটু ওয়ার্ডগুলো কঠিন মনে হইতে পারে, এই জন্য আমি সহজ করতেছি। যে অগ্রপৌষ্টিকতন্ত্রের নাম হচ্ছে স্টোমোডিয়া। এটার পার্ট কি কি? মুখছিদ্র, দেন গলবিল, অন্ননালী বা গ্রাসনালী বা ইসোফেগাস, ক্রপ এবং গিজার্ড, এন্ড দেন হচ্ছে আমার মেসেন্টেরন এবং হচ্ছে আমার প্রোক্টোডিয়াম। সো প্রোক্টোডিয়াম পার্ট কি কি? ইলিয়াম, মানে স্মল গাট শুরু হয়ে যায়। এখান থেকে চিন্তা করবা কি আমাদের মানুষের যেরকম স্মল গাট শুরু হয়েছে, এখান থেকে স্মল গাট শুরু হয়েছে। পশ্চাৎ পুষ্টিতঙ্গ মানে বা প্রোক্টোডিয়াম মানেই হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত শুরু। তাহলে ক্ষুদ্রান্ত থেকে শুধুমাত্র ইলিয়াম পার্টটা আসে, আর এখান থেকে কোলন রেকটাম আসে, আর এগুলো ক্লোজ করে দাও, পায়োছিদ্র দিয়ে ক্লোজ করে দাও, শেষ। তাহলে এখন আসো গ্রন্থি কি কি আছে। গ্রন্থি আছে হচ্ছে 3 টাইপের। একটা হচ্ছে লালা গ্রন্থি, একদম মানুষের মতো। তাহলে দেখো তো একটু মানুষের সাথে মিল পাচ্ছ তোমরা ভাইয়া? লালা গ্রন্থি, আমাদের লালা গ্রন্থি 3 জোড়া থাকতো, ওদেরটা কয় জোড়া এটা বইয়ে লেখা নাই, অনেকগুলাই থাকে, অসংখ্য। তারপরে আসো তোমার হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। মেসেন্টেরনের অন্ত আবরণে কিছু গ্রন্থি কোষ থাকে, সেই গ্রন্থি কোষগুলো পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। মেসেন্টেরনের অন্ত আবরণ এবং একটা বিশেষ পার্ট যেটার নাম হচ্ছে হেপাটিক সিকা। একটা বিশেষ পার্ট যেটার নাম হচ্ছে হেপাটিক সিকা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত জানো হেপাটিক সিকা। ঠিক আছে, এখনো যদি পার্টের নাম মুখস্থ না হয় কোনো টেনশন নিও না ভাইয়া। এতক্ষণ যে ট্রেলার দেখছো, এখন হচ্ছে মেইন গেম শুরু। তোমাকে এখন পরিপাকতন্ত্র আঁকানো শিখাবো ভাইয়া। তুমি যখন পৌষ্টিকতন্ত্র আঁকানো পারবা, ঠিক আছে, পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র যখন তুমি আঁকা শিখে যাবা ভাইয়া, তুমি যখন আঁকা শিখে যাবা তখন তুমি প্রত্যেকটা অংশের লেবেলিং করতে করতেই তুমি শিখে যাবা কার পর কি আছে, ওইটা অটোমেটিক শিখবা। ঠিক আছে, আমি এতক্ষণ যে নোটটা করাইছি এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ টাইম ওয়েস্ট, যেহেতু একাডেমিক ক্লাস একটু টাইম নিয়ে করলাম আর কি। ঠিক আছে, সো ক্লাসের প্রথমে সৌন্দর্য বাড়ানোর জন্য বলতে পারি একটু হাতে লেখা পড়াইলাম। এখন আসো আমরা একটু ফার্স্ট আগাই। সো এখন আমরা চিত্র এঁকে পড়াবো। এইটা হচ্ছে আমাদের মূলত পরীক্ষার খাতায় আমার অ্যান্সার করতে হবে। ঘাস ফড়িংয়ে পৌষ্টিকতন্ত্রের ছবি যা দিতে হবে। পৌষ্টিকতন্ত্র যদি ঘাস ফড়িংয়ে পৌষ্টিকতন্ত্র সম্পর্কে বর্ণনা লিখতে বলে, তখন তোমার আগে 1 নম্বরে ছবি আঁকতে হবে। এরপর তুমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 1 নাম্বার একটা লাইন করে লিখে যাও। ইম্পর্টেন্ট এক লাইন করে লিখে যাও। আমি ইনশাল্লাহ বলতে পারি 3 এ 3 4 এ 4 দিয়ে দেবে। ঠিক আছে, যত মার্কের প্রশ্ন হবে। এখন আসো ভাইয়া, ফার্স্টে আমাকে মুখচিত্র আঁকতে হবে। কি আঁকতে হবে কি হবে না মানে বলো ভাই, আমাকে বলো ভাইয়া। ফার্স্ট একটা মুখচিত্র আঁকতে হবে কি হবে না? মুখচিত্র আঁকতে হবে কি হবে না বলো? হবে। আচ্ছা, এখন আমি ঘাস ফড়িং এর একটা রাফ ফিগার আঁকি। হ্যাঁ, একদম তোমরা পেন্সিল দিয়ে আমার মতো চাইলে একটা রাফ ফিগার এঁকে নিতে পারো। আমি এরকম একটু রাফ ফিগার এঁকে নিই, নাইলে হচ্ছে আমার একটু ভুল হয়, মানে সুন্দর হয় না ফিগারটা। ঠিক আছে, আমার ফিগারটা একটু সুন্দর হয় না। ঠিক আছে, ডিসফিগার হয়ে যায়, এই জন্য আমি চিকন করে চোরা টেকনিক করতেছি। দেখো, সো এখন আসি আমরা একটু মোটা করে দেই। এরকম 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 এরকম। ঠিক আছে, দেখো এরকম 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 এরকম। তাহলে এখন এটা ক্লোজ করে দাও, ক্লোজ করে দিস। ওকে বয়েজ এন্ড গার্লস, একটু কাটছো তো? হ্যাঁ, এখন আমরা সুন্দর মতে এই মুখচিত্রের অংশটা থেকে আমরা একটু লেবেলিং করার জন্য
লেভেলিং টুলগুলো ইউজ করি, আমরা যেটা দিয়ে লেভেলিং করি। একটু গ্রিন কালার নেই, চোখে লাগবে। আমরা আগে একটা লাইনটা নিই, দেন হচ্ছে ওকে। সো এটা হচ্ছে আমাদের মুখচিত্র, আমরা পরে লেভেলিং করব, মানে হ্যাঁ আমরা পরে লেভেলিং করি। দেন হচ্ছে আমার এখান থেকে একটা নালি বের হইলো, ধরো এরকম একটা নালি বের হইলো, যেটা কি হবে ভাইয়া তোমরা অলরেডি জানো, এটা একটা গলবিল হবে। গলবিলের পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রাসনালী। গলবিলের পরে আমাদের গ্রাসনালী। সো গ্রাসনালীটা গলবিলটা প্রায় একদিকেই দেখায় দাও, এটা আলাদা করে দেখানোর কিছু নাই, ঠিক আছে? সো আলাদা করে দেখাবা না, দেখাইতে পারো তোমরা, হয়তো উপরের দিকে বললো গলবিল, এরপরে দেখাই দিবা অন্ননালী। সো দুইটাকে আলাদা করাটা মুশকিল, দুইটা যেহেতু নালী, একটা হচ্ছে দেখতেছো গলবিল, এটা একটা নালীর মতো, আবার অন্ননালী সেটা একটা নালী। সো দুইটাকে ডিফারেন্সিয়েট করা মুশকিল আমরা, সো আমরা জাস্ট একটা নালী আঁকলাম। একটা নালী আঁকলাম। তো এখন এরপর আমরা এটাকে ক্রপ বানাই দিব, এটাকে ক্রপ বানাই দিব, অর্থাৎ এরপর আমরা একটা থলি আঁকবো, ঠিক আছে? এরপর আমরা একটা থলি আঁকলাম, থলি আঁকার পরে এটা ক্রপের পরে গিজার্ড আঁকতে হবে, তাহলে একটু আমরা এরকম করলাম গিজার্ডের জন্য একটু এরকম করলাম, ঠিক আছে? গিজার্ড আঁকবো। এখন গিজার্ড তো আমার আঁকা কমপ্লিট হয় নাই, আঁকা কমপ্লিট হয়েছে, ফুল আমি দিতে পারবো না। কারণ হচ্ছে গিজার্ডের পরে একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে হেপাটিক সিকা, ঠিক আছে? হেপাটিক সিকা গুলোকে আমি আঁকতেছি, হেপাটিক সিকা। এখন এই যে হেপাটিক সিকা গুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে কয়টা হেপাটিক সিকা আঁকার চেষ্টা করছি, একটু চেষ্টা করলে দেখো যে ফার্স্ট আমি এইভাবে দিছি, দেন এইভাবে দিছি, ভিতরে ফিল আপ করছি, এটা আলাদা বিষয়, ফিল আপ করা না করে তো ইটস টু ইউর চয়েস। এরকম করে তোমরা জাস্ট তিনটা এভাবে লম্বা লম্বা ডট আঁকবা, এবং এগুলো খুব ঘন ঘন আঁকবা। যেমন আমার একটু ফাঁক হয়েছে, জিনিসটা ফাঁকা ফাঁকা হওয়াটা উচিত হয় নাই, এর থেকে বরং উচিত ছিল আর একটু ক্লোজ করে নেওয়া, ঠিক আছে? আর একটু ক্লোজ করে নেওয়া, ঠিক আছে? যত ক্লোজ করে রাখতে পারবা, এগুলো খুব ক্লোজ করে রাখবা। এটাকে একটু ক্লোজ করে দিই, এটা একটু ক্লোজ করে দিই, ঠিক আছে? যত ক্লোজ করে রাখা সম্ভব। সো আঁকলাম। এখন এটা তিনটা মনে হইতেছে, বাট তিনটা না, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, তাহলে কয়টা হলো ভাইয়া? 6টা। তাহলে হেপাটিক সিকা কয়টা ভাইয়া? 6টা না, এটাই আমরা পরীক্ষার হলে ভুল করে আসি। ইভেন আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, আমি যদি বলি মেডিকেল ভর্তি পরীক্ষা ম্যাথ 19 একটা প্রশ্ন আসছিল যে তোমার হেপাটিক সিকা, আমার গিজার্ডের পরেই তো হেপাটিক সিকাটা, এই হেপাটিক সিকার সংখ্যাটা কত? সো এটা পরীক্ষায় আসছিল, অপশন ছিল 6, 12, ধরো 7, 10, সাপোজ এরকম অপশন ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা দাগে আসে সেটা হচ্ছে 6, বাট দ্যাট ওয়াজ দ্য রং অ্যান্সার। আমি ভর্তি পরীক্ষা বের হওয়ার পরে ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সন ছিলাম যে সবার আগে এটা ডিটেক্ট করছি যে ইভেন কিছু কিছু সলভও দিছিল ভুলে 6, মানে ফেসবুকে সলভ 6 ঘুরে দিছিল। আমি কমেন্ট করছি ভাই এটা তো 6 না, এটা তো 6 জোড়া, বইয়ে লেখাই আছে স্পষ্ট 6 জোড়া। অর্থাৎ সামনে 6টা আমি দেখতেছি, আবার পিছনের দিকে 6টা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ টোটাল 6 জোড়া। তার মানে এইখানেই প্রশ্নটার একটা ঘাপলা ছিল, সেটা হচ্ছে ঘাপলা বলতে একটু টেকনিক্যাল কোশ্চেন ছিল। হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া ভাইয়া। সো 6 জোড়া যদি হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 12টা। তাহলে একটু গুণ করে কিন্তু অ্যান্সারটা করা লাগছে। তাহলে তুমি আজীবন যদি ঠাটা মুখস্থ করতে যাও, মুখস্থ করার একটা টেকনিক আছে ভাই, তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো সমস্যা নেই, কিন্তু মুখস্থ করার সময় অ্যাটলিস্ট খেয়াল রাখতে হবে আমি 6টা পড়তেছি না 6 জোড়া পড়তেছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ধরনের সহজ সহজ এমসিকিউ, একেবারে সহজ সহজ এমসিকিউ গুলো ভুল হয়। সো এখন থেকে একাডেমিক থেকে একটা জিনিস মাথায় নিয়ত নাও, যেই সংখ্যাটা পড়বা সেই সংখ্যার পাশে কোনো জোড়া বা স্পেশাল কোনো ওয়ার্ড লেখা আছে কিনা। এখন জোড়া লেখা থাকলে তো পুরো কনসেপ্টই পাল্টে যায়, যে এটা তো 6টা হয় না, এটা কিন্তু 6 থেকে 12টা হয়ে যায়। সো আলটিমেটলি মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হেপাটিক সিকা। তাহলে এই হলো আমাদের ধরো গ্রাসনালী, তারপরে এটা হচ্ছে আমাদের ক্রপ, এইটা হচ্ছে আমাদের গ্রিজার্ড, হ্যাঁ এই অংশটা হচ্ছে আমাদের গিজার্ড, দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের হেপাটিক সিকা। আচ্ছা, হেপাটিক সিকা পর্যন্ত গেল। এরপর আমরা আবার ব্যাক করি, এখানে একটা মোটা অংশ বের করো, এটা হচ্ছে একটা মেসেন্টেরন, দেন হচ্ছে এরকম একটা অংশ বের করো, একটু ঘুরে ফেলো, একটু ঘুরে ধরো
ঘুরাই ফেলো, ঘুরাই একটু বালজিং দাও, এন্ড দেন শেষ করে দাও। এই হলো মোটামুটি ঘটনা, ঠিক আছে? এভাবে করে শেষ করো। আমি প্রত্যেকটা পার্ট আমাকে বুঝাই দিব কি পার্ট, কোনটা কি পার্ট, ঠিক আছে? কোনটা কি পার্ট আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিব, কোনো টেনশন নেওয়ার কারণ নাই, ঠিক আছে? ভাইয়া যেহেতু আছি বুঝাই দিব। এখন আসো ভাইয়া আমরা পার্টগুলো চিহ্নিত করি। তাহলে শুরুতে যে অংশটা দেখছো ভাইয়া, একদম হাতে কলমে দেখা দিচ্ছি, এটা হচ্ছে মুখছিদ্র, এইটা হচ্ছে মুখছিদ্র, ঠিক আছে? এরপরে যেটা দেখতেছো সেটা হচ্ছে আমাদের গ্রাস নালী বা অন্ন নালী, এইটা হচ্ছে আমাদের গ্রাস নালী বা এটা হচ্ছে আমাদের অন্ন নালী। এরপরে এইটা পাকস্থলীর মধ্যে যে গহ্বরটা দেখতেছো সেটা হচ্ছে এত সুন্দর গহ্বর হয় নাই, কিন্তু এটার নাম হচ্ছে ক্রপ, এটার নাম হচ্ছে ক্রপ। এরপরে একটু নিচে যে অংশটা আছে যেটাকে ঢেকে রাখছে অনেকটা, বলা যায় হেপাটিক সিকা। সো এই পার্টটা হচ্ছে গিজার্ড, খুবই ছোট একটা ক্ষীণ অংশ যেটা দেখাও যাচ্ছে না, গিজার্ড, গিজার্ড। দেন হচ্ছে এই যে পিঙ্ক কালারে যেগুলো আঁকছে এটা হচ্ছে হেপাটিক সিকা, এগুলো যেটা আঁকছে সেটা হচ্ছে হেপাটিক সিকা। সংখ্যা কতটা ভর্তি পরীক্ষায় আসছিল, অনেকে ভুল করছে, কয়টা? হেপাটিক সিকা 6 জোড়া, এবং এটা এমসিকিউ তো অনেকবার আসছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? 6 জোড়া। তারপরে এই যে মোটা যে অংশটা দেখতেছো, মোটা, সো মোটা থেকে মেসেঞ্জারন মনে থাকে, তাই না? মোটা হচ্ছে মেসেঞ্জারন, তাই না? এমনো এই পার্টটা কি দেখো, এই যে ক্রপ গিজার্ড পর্যন্ত না আমাদের, দেখো এই এতটুকু অংশ আমাদের কি ছিল ভাইয়া? এতটুকু অংশ হচ্ছে আমাদের স্টোমোডিয়াম, বাংলায় লিখি, এতটুকু পার্ট হচ্ছে আমাদের স্টোমোডিয়াম, এতটুকু পার্ট হচ্ছে আমাদের স্টোমোডিয়াম। এখন মেসেঞ্জারনকে তো তোমরা দেখছো মাঝখানে লিঙ্কিং পার্ট, আর বাকি কি আছে? এই যে এটা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে? এরপরে এইটা হচ্ছে আমাদের ইলিয়াম, তারপরে পার্টটাকে কি রাখবো? ইলিয়ামের পরে একটা পার্ট আছে, সো ইলিয়ামের পরে ধরো এই অংশ, এইটা হচ্ছে আমাদের কোলন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কোলন। কোলনের পরে এই যে বালজিং অংশটা, এটা কি হইতে পারে? অবশ্যই রেকটাম হইতে পারে, তাই না? কি হইতে পারে? এটা একটা রেকটাম। তারপরে যে ছিদ্র সেটা কি হবে? পায়ু ছিদ্র। যে ছিদ্র সেটা কি হবে? পায়ু ছিদ্র। ক্লিয়ার? তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে আমাদের কি বলতে পারো? প্রোক্টোডিয়াম, না? অর্থাৎ পশ্চাৎ পৌষ্টিকতন্ত্র বা প্রোক্টোডিয়াম। তাহলে এই হচ্ছে মোটামুটি ঘাসফড়িং এর 3টা বেসিক পার্ট, স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম, যেটার আন্ডারে আরো অনেক অংশ আছে আমরা দেখতে পাচ্ছি। মুখচিত্র, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, হেপাটিক সিকা, যদিও কিছুর মধ্যে পড়ে না। হেপাটিক সিকা এবং মেসেন্টেরন অন্ত অবরোধ মনে আছে, এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থির মধ্যে পড়ে। আচ্ছা, আমরা পৌষ্টিক গ্রন্থি কয়টা আছে দেখি তো? মেসেন্টেরন আছে, মেসেন্টেরন অন্ত অবরোধ আছে, হেপাটিক সিকা আছে, কিন্তু আমাদের লালা গ্রন্থি কিন্তু আঁকা হয়নি। তার মানে আমাদের কি পৌষ্টিকতন্ত্র এখনো কমপ্লিট হয়েছে ভাইয়া? তোমরা আমাকে বলো পৌষ্টিকতন্ত্র কমপ্লিট হয়েছে? হয় নাই। তার মানে আমাকে লালা গ্রন্থি দিতে হবে। লালা গ্রন্থিগুলো দিয়ে দিই। সো এখান থেকে একটা ঘাসের মতো আঁকবা, দেন এখানে হচ্ছে স্ট্রবেরির মতো কিছু জিনিস বের করবা, দেন হচ্ছে আবার এখানে ঘাস দিবা, অর্থাৎ এখানে অনেক ব্রাঞ্চিং দিবা, ঠিক আছে? তারপর আবার ব্রাঞ্চিং দিবা, ঠিক আছে? সো ব্রাঞ্চ থেকে ধরো আঙ্গুরের থোকার মতো বিভিন্ন জিনিস বের হবে, সেরকম ব্রাঞ্চ থেকে আঙ্গুরের থোকার মতো কিছু কিছু জিনিস বের হবে, ঠিক আছে? এইভাবে করে করে এঁকে দাও, হ্যাঁ, এভাবে করে করে এঁকে দাও, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ধরো এই লাল অংশ যেগুলো আঁকা ট্রাই করছি, হ্যাঁ, যেগুলো আঁকা ট্রাই করেছি ভাইয়া, সুন্দর হয়তো হয়নি তেমন একটা। ধরো আমি একটু এভাবে মার্কিং করব, ঠিক আছে? একটা কাজ করি, বোর্ডটাকে একটু ছোট করে নামাইয়ে দিই, ঠিক আছে? সাদা, এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি, ঠিক আছে? সো আমরা অনেক লালা গ্রন্থি দেখতেছি, তাই না? লালা গ্রন্থি, ওকে, অলরাইট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি পৌষ্টিক গ্রন্থি। এত সুন্দর করে তুমি ছবি আঁকা শিখিয়ে দিলাম, পারবা না? পারবা না? দেখো বইয়ে ছবিটাই আছে, হয়তো একটু কমপ্লেক্স লাগবে বইয়ের প্রথমে, বাট এটা কমপ্লেক্স কিচ্ছু না। এই যে দেখো বইয়ের ছবিটার দিকে তাকাও। আমরা এখনো একটা জিনিস আঁকেই নাই, সেটা বুঝাই দিই। সেটা হচ্ছে মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝখানে আমরা একটা কথা বলছিলাম যে মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝখানে আমার মালপিজের নালিকা থাকে অসংখ্য। সো মালপিজের নালিকাগুলো একটু দেখাই দিলে ভালো, তাই না?
একটু অসংখ্য মালপিজিয়ান নালিকাগুলো চিকন চিকন, একদম চিকন চিকন কতগুলো মালপিজিয়ান নালিকা দেখা দিব। এখানে কয়টা থাকে জানো? প্রায় 100টার মতো মালপিজিয়ান নালিকা থাকে। এই মালপিজিয়ান নালিকা প্রায় 100টার মতো থাকে। সো আমি এই মালপিজিয়ান নালিকাটাকে আমি একটু বাইরে মার্ক করব, কারণ কি জানো, এটা আসলে পৌষ্টিকতন্ত্রের অংশ না। তোমরা জানো এটা কিসের অংশ? রেচনতন্ত্রের অংশ। মালপিজিয়ান নালিকা এটা কয়টার মতো আছে? অ্যারাউন্ড 100টার মতো আছে। 100টার মতো এরকম থাকে আমাদের মেসেন্টেরন এবং ইলিয়ামের কেন্দ্র, মানে সংযোগের স্থলে। ঠিক আছে, মেসেন্টেরন এবং ইলিয়ামের সংযোগের স্থলে। আমরা এটা ছবি থেকেও দেখতে পাচ্ছি। এই যে দেখো আমার ছবিটা পূর্ণাঙ্গ, একদম পূর্ণাঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, এর থেকে পূর্ণাঙ্গ ছবি আর সম্ভব না। তাহলে দেখো ভাইয়া, মুখচিত্র দেন হচ্ছে আমার গ্রাসনালী। হ্যাঁ, একটু নিচে যে গ্রাসনালী বলছে, কারণ একদম উপরে তো গলবিল। সো গলবিল চাইলে মার্ক করতে বড় দরকার নাই, একটু নিচে গ্রাসনালী দিলাম। দেন এটা হচ্ছে ক্রপ, এত বড় গহ্বর, একটু বড় গহ্বর, ক্রপ, ক্রপের পর আবার একটু বালজিং হয়ে আবার বালজ করতে লাগছে, এটা দেখা যাচ্ছে না, গিজার্ড এই অংশটা। দেন গিজার্ডের সামনে দিকে 6টা সামনে, পিছনে 6টা, অর্থাৎ 12টা বা 6 জোড়া হেপাটিক সিকা। দেন মেসেন্টেরন মোটা। দেন হচ্ছে আমার ইলিয়াম, ইলিয়ামের পর আমার কোলন শুরু হয়েছে। ধরো এই যে কোলন, কোলনের পরে হচ্ছে আমার রেকটাম, দেন হচ্ছে পায়োচিট। দ্যাটস ইট মাই বয়, কোনো কঠিন কিছু না। লালা গ্রন্থিগুলোকে দেখাই দিচ্ছি আমি, এই যে খুব কঠিন কোনো কিছু না। এখন আমরা জাস্ট প্রত্যেকটা অংশের মূল কাজগুলো আমরা পড়ি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মূল কাজগুলো পড়ি। আমি একটা কাজ করি, আমি একটা চালাকি করি, সেটা হচ্ছে এটা ডাবল করে দিই, ডাবল করে দিলাম। এখন এগুলোর কাজ লেখার জন্য আমি কাজ করব, সেটা হচ্ছে একটু কমাই নিব, আর হচ্ছে এগুলোর একটু সরাই দিব। দেন হচ্ছে দেন আমার এই স্টোমোডিয়াম কেটে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে, এখন প্রত্যেকটার পাশে আমি ইম্পর্টেন্ট কাজগুলো বলি, যেটা ইম্পর্টেন্ট যে কাজগুলো। হ্যাঁ, প্রথমত দেখো মুখের কাজটা কি হবে? খাবারটা গ্রহণ করা। ঠিক আছে, খাদ্য গ্রহণ ছাড়া তার এমন কোনো কাজ থাকবে না, স্পেসিফিক তার কোনো কাজ নাই। খাদ্য গ্রহণ করা ছাড়া তাকে খাবারটা গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ ছাড়া তার কোনো তেমন কাজ নাই। এখন এখানেই মজার একটা ব্যাপার যে ওদের মুখছিদ্রে কিন্তু মুখগহ্বর নেই, মুখছিদ্র পরে মুখগহ্বর নেই। দ্যাটস ওয়াই এখানে মুখগহ্বর পাটা না থাকার কারণে তাদের দাঁত কি আছে? দাঁত কিন্তু নাই। বাট তাদের দাঁত আছে, মুখে গহ্বর যেহেতু দাঁত নাই, তাহলে দাঁত থাকতে হবে অন্য একটা জায়গায়। তো দাঁত কোন জায়গায় আছে সেটা আমাদের এখন দেখার বিষয়। আচ্ছা, গিজার্ডের একটা অপর নাম আছে, সেটা একটু লিখে রাখো, প্রোভেন্টিকুলাস। আমি এটা শুরুতে লিখতে চাই নাই, কারণ হচ্ছে এটা একটু কঠিন অপর নাম, এটা এতটাও আসে না পরীক্ষায়, বাট জেনে রাখতে ভালো। প্রোভেন্টিকুলাস। এখন দেখো ভাইয়া, পরে হচ্ছে গ্রাসনালীর কাজটা কিচ্ছু না। প্রত্যেকটা কাজ, গ্রাসনালীর কাজ হচ্ছে ক্রপে খাদ্যটা প্রেরণ করা, এভাবে লিখছে বই। সো এইভাবে করে এক লাইন লিখে দিবা, গ্রাসনালীর কাজ হচ্ছে আমার ক্রপে খাদ্যবস্তু প্রেরণ করা। ক্রপের কাজটা কি? ক্রপ যেহেতু একটা থলি, তো চিন্তা করো, ক্রপ যেহেতু একটা থলি, তার কাজটা কি হইতে পারে? তার কাজটা হতে পারে খাদ্যটাকে সাময়িকভাবে জমা রাখা। তার কাজ হতে পারে সাময়িক জমা রাখা, খাদ্যটা সাময়িক জমা রাখা। প্লাস একটু আমাদের পাকস্থলীর কথা চিন্তা করো, আমাদের পাকস্থলে কিন্তু পরিপাক হয়, তাই না? ওদের কিন্তু মুখছিদ্রে কোনো এনজাইম নাই যেটা পরিপাক করবে। লালাগ্রন্থি কিন্তু বাহিরে, মুখছিদ্রের ওই জায়গায় নাই। দ্যাটস ওয়াই তাদের অ্যাকচুয়ালি মুখগহ্বরে পরিপাক শুরু হয় না, কারণ লালাগ্রন্থিটা মুখগহ্বরে নাই, মুখগহ্বর তো এদের নাই। সো মুখগহ্বরে খাদ্যের পরিপাক আমাদের শুরু হয়, আর ওদের তো মুখগহ্বর নামে অংশই নাই। তার মানে ওদের খাদ্যের পরিপাকটা শুরু হবে কোন জায়গায় বলো তো একটু কমন সেন্সে? পাকস্থলীতে। কিন্তু ওদের পাকস্থলী নামে তো অংশ নাই, ওদের পাকস্থলীর জায়গায় যে অংশটা যেটা থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ক্রপ। তাহলে দ্যাটস ইট মাই বয়, এটা হচ্ছে আমাদের পরিপাকের সূচনা ঘটে। এইখানে পরিপাকের সূচনা ঘটে, এখানেই সব এনজাইম শুরুতে রিয়েক্ট করা শুরু করে, তাহলে এখানেই পরিপাকের সূচনা ঘটে। দেন হচ্ছে না, আসো ভাইয়া, এই গিজার্ড আমরা বলছিলাম ভাইয়া যে দাঁত কোন জায়গায় থাকে? তাহলে এই যে গিজার্ড, এখানে আমাদের দাঁত থাকে। কয়টা দাঁত থাকে জানো? দাঁত কয়টা থাকে তোমরা জানো ভাইয়া? দাঁত থাকে 6টা। এটা কিন্তু 6 জোড়া না, বাকি সব হচ্ছে টাতে হিসাব, একমাত্র হেপাটিক সিকাটা হচ্ছে জোড়ার হিসাব। তাহলে দেখো এখানে দাঁত থাকে, তাহলে দাঁত থাকে প্লাস হচ্ছে এখানে কিছু
অনুলম্ব ভাঁজ থাকে, অনুলম্ব ভাঁজ থাকে। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখতে পারবা অনুলম্ব ভাঁজ কিভাবে আছে। ধরো একদম মিশাই দিলে, আমি যদি সাদা সাদা দিতে চাই, অনুলম্ব কিছু ভাঁজ আছে, দেখাইতে পারতেছি না, এইখানে ভাঁজ আছে, ধরো এই যে ভাঁজ, এই যে ভাঁজ, ধরো এই ভাঁজ, এটা অনুলম্ব হচ্ছে না, আমি আঁকতে যাচ্ছি কিন্তু অনুলম্ব না হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ছোট করে দিলে মনে হয় অনুলম্ব ভাঁজটা বোঝা যাবে। আচ্ছা, হোয়াটএভার, মানে বুঝো, এখানে অনেকগুলো দাগ দিতে চাইতেছি ভাই, মানে আল্লাহ, দাগও দিতে পারতেছি না, কি একটা অবস্থা। ধরো এই দাগ, 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 তাহলে কয়টা থাকবে? 6টা। আমি 6টা আঁকছি কিনা দেখো, 1 2 3 4 5 6, 6টা দাও, 6টা, এখানে 6টা অনুলম্ব ভাঁজ দিয়ে দাও। তাহলে এই হলো আমার গিজার্ডের অবস্থা, এই হলো আমার গিজার্ডের অবস্থা। তাহলে গিজার্ডে যেহেতু দাঁত থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে দাঁত থাকে, এখানের ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এখানে দাঁত থাকে। তাহলে দাঁত থাকলে গুরুত্বটা কি? এখানে দাঁত থাকলে অবশ্যই গুরুত্বটা হচ্ছে খাবারের চর্বণ ঘটবে, খাদ্য বস্তু চর্বণ। তাহলে খাদ্য বস্তু চর্বণ কোথায় ঘটবে? তোমরা নিজেরা বলো, নিজেরা বলো। তাহলে খাদ্য বস্তু চর্বণ, চাবানো, বিচূর্ণ, চর্বণ, বিচূর্ণ, যাই বলো না কেন, বিচূর্ণ, খাদ্যবস্তু বিচূর্ণ, চর্বণ, এগুলো কোথায় ঘটবে? অবশ্যই গিজার্ডে, তাই না? হাউ পিকুলিয়ার। দেন হেপাটিক সিকা, মেসেঞ্জারের অন্ত আবরণ, এগুলোর কাজ আমরা জানি, এগুলো হচ্ছে পরিপাক রস সিক্রেট করে, সেই রস থেকে আমার হচ্ছে যে যা হওয়ার হবে। এন্ড দেন হচ্ছে আমার ইলিয়াম, ইলিয়ামের কাজ আমরা বুঝতেছি, এখানেও খাদ্যবস্তু পরিপাক হবে, শোষণ হবে, সবকিছুই হবে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি আছে আমরা একটু দেখি, আর কিছু বলার মতো আছে এখানে? তেমন কিছু নাই। রেকটামে, রেকটামে রেকটাল পেপিলা থাকে। কি থাকে? রেকটামে রেকটাল পেপিলা থাকে। এই সংক্রান্ত তথ্যটা তোমরা জানতে পারো, রেকটাল পেপিলা থাকে। এই পেপিলা কয়টা থাকে? 6টা। তাহলে সবই হচ্ছে 6টা, এক্সেপ্ট তোমার হেপাটিক সিকা। ঠিক আছে, তাহলে সব হচ্ছে 6 এর খেলা, বাট একটাই জোড়া, সেটা হচ্ছে হেপাটিক সিকা। ক্লিয়ার? আমরা একটু তাড়াতাড়ি বই দেখি, বই দেখে দেখে আমরা টান দিই তাহলে। হ্যাঁ, আমরা এখন টানার সময় হয়ে গেছে, আমরা একটু টানাটানি করি। হ্যাঁ, অর্থাৎ একটু ফাস্ট আগাই। তো দেখো কি বলছে, মুখচিত্রের কাজটা কি? খাবারটা গ্রহণ করা, খাদ্যবস্তু গৃহীত হয়, সোজা কথা। ঠিক আছে, এই এক কথা লিখে দিবা, শেষ। এত কথা লেখার দরকার নাই। সিবেরিয়াম টিরো অনেক কিছু লেখা যায়, দরকার নাই। সিবেরিয়ামে খাদ্যবস্তু করা, সেই করা। সিবেরিয়াম নামক একটা গহ্বর আছে, যদিও তাদের একটা মানে মুখগহ্বর তো নাই, মুখগহ্বরের মতো একটা অংশ আছে যেটার নাম হচ্ছে সিবেরিয়াম। এটা তোমরা জেনে রাখতে পারো, এটা তোমার কখনোই অংশের মধ্যে ইনক্লুড করার দরকার নাই। আমি এই জন্য বলছিলাম যে ওদের মুখচিত্র আছে কিনা এটা নিয়ে ডিবেট আছে, বাট আমরা ধরে নিব ওদের মুখগহ্বর নাই। মানে ওদের মুখগহ্বর আছে কিনা এটা একটা ডিবেট আছে, বাট আমরা ধরে নিব নাই। বাট ওদের মুখগহ্বরের মতো একটা অংশ আছে যেটার নাম হচ্ছে সিবেরিয়াম, বাট এখানে এদের কোনো সিগনিফিকেন্স নাই এদের। ঠিক আছে, আচ্ছা, জাস্ট খাদ্যবস্তু গ্রহণ করাটা তার হচ্ছে কাজ। সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত, ওকে, এটার মাধ্যমে। এখন আসো গলবিলের কাজটা কি? আমি বলছিলাম প্রত্যেকটা কাজ হবে জাস্ট পরের জিনিসটাকে প্রেরণ করে দেওয়া। গলবিলের পরের অংশ হচ্ছে গ্রাসনালী। তাহলে খাদ্যবস্তু এর মাধ্যমে গ্রাসনালীতে প্রবেশ করে, অর্থাৎ এইভাবে জাস্ট বলবা যে গ্রাসনালীতে প্রেরণ করা খাদ্যটাকে এর কাজ, অথবা এইভাবে বলতে পারো যে এর মাধ্যমে গ্রাসনালীতে যায়, কারণ এটার পরে আসতেছে গ্রাসনালী। গ্রাসনালীর কাজটা কি? এর পরের ক্রপে পৌঁছানো। তাহলে তার কাজ হচ্ছে ক্রপে পৌঁছানো, কিচ্ছু না। তারপরে দেখো, আর ক্রপের কাজ কি? ক্রপের কাজ কি? ক্রপের কাজ হচ্ছে খাদ্য এখানে সাময়িক জমা থাকবে কিছু সময়ের জন্য, সংকোচন প্রসারণ হয়ে এখানে কিছুটা হয়তো চিহ্ন বিচ্ছিন্ন হতে পারে, পাকস্থলীর মতো একটু এখানে মাসেল আছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, লালার এনজাইম এখানে আসে কাজ করে বলে পরিপাকের সূত্রপাত ঘটায়। পরিপাকের সূত্রপাত ঘটায়, এটা হচ্ছে মূল ঘটনা, পরিপাকের সূত্রপাত। তাহলে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাসের কাজ কি? এখানে হচ্ছে 6টা দাঁত থাকে, 6টা অনুলম্ব ভাঁজ থাকে। তাহলে কয়টা? তাহলে অনুলম্ব ভাঁজ হচ্ছে 6টা, দাঁত হচ্ছে 6টা। অনুলম্ব ভাঁজ হচ্ছে 6টা, দাঁত হচ্ছে আমার 6টা। তারপরে আসো ভাইয়া, তাহলে এখানে আমার যেহেতু দাঁত আছে, তার কথা আমার এখানে এইভাবে থাকবে, খাদ্যবস্তুটাকে চূর্ণ বিচূর্ণ করা। এবং পাশাপাশি গিজার্ড যেহেতু একটা প্রোভেন্ট্রিকুলাস, চিন্তা করো ভেন্ট্রিকল শব্দটা কোথায় আছে? হার্টে। হার্টে আরেকটা জিনিস পাই আমরা, সেটা হচ্ছে কপার্টিকা।
দ্যাটস ইট মাই বয়। কপার টিকা থাকে, এগুলো খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয়। সো এই পয়েন্ট আরেকটা ইনক্লুড করে ফেলতে পারলে তোমার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়ে গেল, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি বলতে পারি, সেখানে 6টা প্যাড থাকে, এই কথাটা আমি একটু বলতে ভুলে গেছি। তাহলে 6টা প্যাড থাকে, 6টা অনুলম্ব ভাঁজের সাথে 6টা প্যাড থাকে, ঠিক আছে। সব হচ্ছে 6টা, 6-এর খেলা। তাহলে দাঁত 6টা, অনুলম্ব ভাঁজ 6টা, প্যাড 6টা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়া? সব হচ্ছে 6-এর খেলা, দাঁত, অনুলম্ব ভাঁজ, প্যাড 6টা করে। তাহলে গিজার্টে অনেকগুলা 6-এর খেলা আছে, গিজার্টে অনেকগুলা 6-এর খেলা আছে। এন্ড গিজার্টের পরেই হেপাটিক সিকাস, সেখানেও 6-এর খেলা আছে, যেটা হচ্ছে 6 জোড়া। মনে থাকবে ভাইয়া, ক্রপের পরের অংশ হচ্ছে গিজার্ড, ক্রপ গিজার্ড, ক্রপ গিজার্ড। সো গিজার্ডের মধ্যে সব 6-এর খেলা, 6টা দাঁত থাকবে, 6টা অনুলম্ব ভাঁজ থাকবে, 6টা পেট থাকবে। এন্ড দেন হেপাটিক সিকে আসে, সেটার মধ্যেও 6-এর খেলা, ঠিক আছে, সেটার মধ্যেও 6-এর খেলা। হেপাটিক সিকাটাকে আমরা যদিও পরিপাক নালীর অংশ না, এটা হচ্ছে পরিপাক গ্রন্থির অংশ, ঠিক আছে, এটা আমরা মাথায় বুঝে রাখবো। তারপরে আসো ভাইয়া, কি বলতে পারি, মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী বা পাকস্থলী। এখন এখানে একটা গন্ডগোল আছে ভাই, আমি যদি ক্রপকে পাকস্থলী বলেই ফেলি, তাহলে এখানে তো আমার অনেক বড় ঝামেলা হয়ে যায়। সেটা হচ্ছে মেসেন্টেরনের অপর নাম পাকস্থলী। তাইলে আমি এটা বুঝার জন্য বলছি যে এটা অনেকটা পাকস্থলীর মতো, এটা তাদের একটা সিউডো পাকস্থলী ক্রপ, বাট তাদের আসল পাকস্থলী হচ্ছে মেসেন্টেরন। তাই মাথায় রাখবা, মধ্যপৌষ্টিক নালী বলতে পারি, বাট এটা আমি বলতে পছন্দ করি না পার্সোনালি, কারণ হচ্ছে মধ্যপৌষ্টিক নালীর মধ্যে একটাই নালী, এটাকে আলাদা করে বলার কি আছে। সো বলতে পারো, আমি ক্রস দিছিলাম, বাট এটা বলতে পারো, সমস্যা নাই। তাহলে মেসেন্টেরনটাকে আমাকে বলা হবে পাকস্থলী। তাদের মূল পাকস্থলী হচ্ছে এইটা, এই একটা কথা লিখলে মোটামুটি চলে। এন্ড দেন আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে মেসেন্টেরন এবং আমার স্টোমোডিয়ামের সংযোগ স্থলে, হ্যাঁ, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। এখানে একটু ভুল আছে না জিনিসটা, একটু চিন্তা করো তো। স্টোমোডিয়াম এবং ইয়ার সংযোগস্থলে নাকি মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে? 6 জোড়া। আমরা ছবিতে দেখতেছি এক কথা, কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে আরেক কথা। দ্বারা ওয়েট, মেসেন্টেরন এবং ভাই মেসেন্টেরন এবং এটার সংযোগস্থল হইলে তো গিজার্ডের সাথে হইতো, গিজার্ডের সাথে তো দেখাই নেই। তাহলে এই জায়গায় একটু মানে কিন্তু আছে। তোমরা একটু আলিম স্যারের বইটা দেখবা, আমার যতটুকু মনে হয় এটা স্টোমোডিয়াম ভুলে লেখা মনে হচ্ছে, কারণ আমি যতদিন পড়ে আসছি আমার ঠিক খেয়ালে পড়ে না এটা স্টোমোডিয়াম ছিল, ঠিক আছে। তো তোমরা একটু মিলাই নিও, সমস্যা নাই, একটু মিলাই নিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। সো হেপাটিক সিকা একটা অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। তাহলে এখন দেখো এখানে অন্ত আবরণে কেন ইয়া থাকে, অন্ত আবরণে কিন্তু অন্তঃকোষীয় কোষ দ্বারা গঠিত হচ্ছে কলামনার সেল এবং অসংখ্য ভিলাই থাকে। তাহলে মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর এ অসংখ্য কলামনার সেল থাকে এবং সেটা হচ্ছে সেখানে অসংখ্য ভিলাই তৈরি হয়। আচ্ছা, মেসেন্টেরনের শেষ অংশে চুলের মতো মধ্যে, ও আচ্ছা, আমি তো ঠিকই আছে। তোমার গ্যাস্ট্রিক সিকা বা হচ্ছে হেপাটিক সিকা, এইটা তো মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থল। ওই যে উপরের দিকে দেখলে না, বললাম তো গিজার্ডের পরেই হচ্ছে আমার এই হেপাটিক সিকা। তার মানে কি মেসেন্টেরন এবং গিজার্ডের মাঝখানে, গিজার্ড হচ্ছে আমার ইসের অংশ, স্টোমোডিয়ামের অংশ, গিজার্ড হচ্ছে আমার স্টোমোডিয়ামের অংশ, আর হচ্ছে মেসেন্টেরন হচ্ছে মধ্য। তাহলে অগ্র এবং মধ্যর মাঝখানে, আমার হচ্ছে গ্যাস্ট্রিক সিকা, তাই না? ঠিকই তো আছে, এটা ঠিক আছে, আমি মাথায় খাস করতেছিল না, মালপিজিয়ান নালিকা ভাবতেছিলাম। মালপিজিয়ান নালিকাটা হচ্ছে মেসেন্টেরনের শেষ অংশ, অর্থাৎ বলতে পারো মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে। এটা বললে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারণ ছবিতে যে জিনিসটা দেখতেছি এটা তো ভুল হইতে পারে না। আচ্ছা, তারপরে আসো ভাইয়া, প্রোক্টোডিয়ামের কি বলছে? এটা হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত। তাহলে কোনটা অ্যাক্টোডার্ম কোনটা অ্যানোডার্ম, এগুলো আমরা একটু ক্লিয়ার করি। দেখো, মাঝখানে একটা অ্যানোডার্ম, বাহিরেরটা কি অ্যাক্টোডার্ম। তাহলে খেয়াল করো, একদম বাহিরের স্টোমোডিয়াম সেটা হচ্ছে একদম বাহিরের অ্যাক্টোডার্ম থেকে তৈরি। আবার যেটা একদম ভিতরে, যেটাকে আমরা বলতে পারি প্রোক্টোডিয়াম, সেটাও কিন্তু আবার ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে তৈরি। কিন্তু যেটা মাঝখানে থাকে সেইটা হচ্ছে আমার মেসোডার্ম থেকেও না, সেটা একদম অ্যান্ডোডার্ম থেকে তৈরি। তার মানে একটু মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে জিনিসটা। কোনোটাই মেসোডার্ম থেকে আসে না, পরিপাক নালীর কোনোটাই মেসোডার্ম থেকে আসে না। এই কথাটা সোজা বাংলা কথায় লিখে রাখো।
ঠিক আছে। আচ্ছা, ইলিয়ামের কাজ কি, কোলনের কাজ কি, রেকটামের কাজ কি? এগুলোর কাজ মূলত হচ্ছে খাদ্যবস্তুর পরিপাক প্লাস শোষণ। 6টা রেকটাল পেপিলা থাকে বা অনুলম্ব ভাঁজ থাকে। পেপিলা মানে হচ্ছে অনুলম্ব ভাঁজ, ঠিক আছে। 6টা রেকটাল পেপিলা থাকে। আর অ্যানাস এটা কোথা থেকে একটু জেনে রাখো, এটা হচ্ছে দশম খণ্ডকের অঙ্কীয় দেশে। দশম খণ্ডকের অঙ্কীয় দেশে, এটা এমসিকিউতে আসতে পারে। দশম খণ্ডকের অঙ্কীয় স্থলে, দশম খণ্ডকের অঙ্কীয় স্থলে, ঠিক আছে। সো প্রত্যেকটার একটা লাইন করে কাজ শিখে রাখবে। আমি যেহেতু তেমন ইম্পর্টেন্ট ইমফেসিসে পড়াই না, কারণ এগুলো এত জানা, জাস্ট কয়েকবার রিডিং দিবা, এরপর বাদায় বাদায় লিখো, সমস্যা নেই। অন্যগুলো কাজ এত ইম্পর্টেন্ট না যেটা আমি ভুল করলে একেবারে অসুবিধা হবে। আচ্ছা, ঘাসফড়িংয়ের প্রধান একজোড়া লালা গ্রন্থি, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে লালা গ্রন্থি কয়টা থাকে? জোড়া লেখা আছে, এক জোড়া, এটা আমি খেয়াল করি নাই, ঠিক আছে, মাথা থেকে ছুটে গেছিল। তাহলে এখানে লালা গ্রন্থি কয়টা আছে? আমাদের যেরকম 3 জোড়া লালা গ্রন্থি আছে, প্রত্যেকটা এক জোড়া করে করে, তাই না? প্যারোটিড গ্রন্থি এক জোড়া, সাবমেন্ডিবুলার এক জোড়া, সাবলিঙ্গুয়াল এক জোড়া, তাদের কিন্তু এক জোড়া লালা গ্রন্থি থাকে। সো এইটাই হচ্ছে তাদের প্রধান পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে, প্রধান পৌষ্টিক গ্রন্থি। তারপরে আসো ভাইয়া, মেসেঞ্জারের অন্ত আবরণে কি বলছে, কিছু ক্ষরণকারী কোষ থাকে, সেখান থেকে পাচক রস খরিত হয়। তাহলে মেসেন্টেরনম বা মধ্যপৌষ্টিক জেলের অন্ত আবরণ থেকে আমার পাচক রস খরিত হয়, পরিপাকে অংশ নেয়। হেপাটিক সিকা, ঠিক আছে, এটা কিসে কাজ করতেছে আমার? এটা থেকেও পাচক রস নিঃসৃত হচ্ছে, ঠিক আছে, তাহলে পরিপাকে সাহায্য করতেছে। তাহলে আমরা জাস্ট পৌষ্টিক গ্রন্থিগুলো দেখলাম, পৌষ্টিক গ্রন্থির একটার একটা করে কাজ দেখলাম, ওকে। তাহলে এই মেসেন্টেরনটা হচ্ছে আমাদের মূলত পাকস্থলী। ঘাসফড়িং এর, আমাদের না, ঘাসফড়িং এর মূল পাকস্থলী হচ্ছে বলা যায় মেসেন্টেরন, ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা। এখন আমরা যা সংক্ষেপে পরিপাক প্রক্রিয়া নিয়ে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন করে, তাহলে আমরা কি কি লিখতে পারি সেটা আমি তোমাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে দিই, সংক্ষেপে ধারণা দিয়ে দিই। বাকিটা বইয়ে আছে, বই পড়লে বুঝবে ভাই, বইয়ে লেখা তো বহুত আছে, আমি জাস্ট বইয়ের পড়াটাই সংক্ষেপ করে জাস্ট যেগুলো আসার মতো বা যেগুলো বলার মতো সেগুলো বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওকে। তো যেটা বলতেছিলাম আর কি, পরিপাক প্রক্রিয়া নিয়ে তোমাকে যদি বলতে হয়, সেখানে একটা কথা মনে রাখবা, পরিপাক নালী নিয়ে হয়তো তুমি একটু ব্যাখ্যা করতে পারো যে এভাবে খাদ্যটা গৃহীত হচ্ছে, যে মুখপাঙ্গ কি রকম, এদের হচ্ছে ম্যান্ডিপুলেট বা হচ্ছে চর্বণ উপযোগী মুখপাঙ্গ, যে আমরা ঘাসফড়িং এ পড়ছি। সো এইগুলো কিছু কথাবার্তা বলবা, বলে দেন হচ্ছে শুরু করবা যে স্টোমোডিয়ামটা খাবার গৃহীত হইলো, এরপর এখান থেকে এই পার্টে গেল, এইটার কাজ এটা, এগুলো আমরা বলতে পারি। বাট পরিপাক প্রক্রিয়া বলতে গেলে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি একদম কম কথায় শেষ করতে চাও, মানে বর্ণনার শুরুতে ইন্ট্রোডাকশন বা সবকিছু বাদ দিয়ে যদি মূল কথায় ফিরতে চাও, বা মূল কথা যেটা লিখতে হবে সেটা হচ্ছে মূলত মাথায় রাখবা, ঘাসফড়িং এর পরিপাক প্রক্রিয়া বর্ণনা করা আর কিচ্ছু না। বেসিক্যালি প্রত্যেকটা গ্রন্থি থেকে কি কি এনজাইম আসে এবং সেই এনজাইমটা কি ধরনের খাবার পরিপাক করতেছে সেটা আমাকে ইনক্লুড করা, ঠিক আছে। তো তুমি পরিপাক প্রক্রিয়া বলার আগে হয়তো তুমি একটা কি করতে পারো, চিত্র লাগবে, চিত্র হিসেবে পরিপাক তন্ত্রটা এঁকে দিবা। এঁকে দিলেই কিন্তু কথা, ছবি কথা বলে, তোমাকে আর বলাও লাগবে না যে কিসের পর কিসে খাবারটা আসবে। সো এইভাবে বলবা, যে এইভাবে তুমি পারলে এখানে বলবা যে পরিপাক কিভাবে হচ্ছে, পরিপাকের মুখছিদ্র, মানে পরিপাকের একটা ফ্লোচার্ট বানিয়ে দেবে, মুখছিদ্র থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এই একটা ফ্লোচার্ট বানিয়ে দিতে পারো, যে খাদ্য পরিবহন ফ্লোচার্ট, বা এই ধরনের একটা ফ্লোচার্ট বানিয়ে দেবো কোথা থেকে কোথায়। সো এটা বোঝা যাচ্ছে। বাট পরিপাক প্রক্রিয়ার মূল বলতে গেলে গ্রন্থিগুলোর কাজ বলতে হবে। তো শুরুতে আসে হচ্ছে লালা গ্রন্থি। ভাইয়া লালা গ্রন্থি কয় জোড়া? আমরা একটু আগে পড়ে আসলাম যে এক জোড়া লালা গ্রন্থি, ঠিক আছে। আমি 1 আওয়ার ধরে পরিপাক প্রক্রিয়া পড়ানো মানুষ না, বাট যেহেতু এটা একটা লাস্ট ক্লাস, সো বেসিক্যালি আমরা রাখছি মূল পড়ার জায়গা হচ্ছে পরিপাক প্রক্রিয়া, সব আগের ক্লাসে শেষ করে দিয়েছি, সো একটু ঠান্ডা আস্তে ধীরে পড়তেছে জন্য, ঠিক আছে। সো লালা গ্রন্থি, সো লালা গ্রন্থি থেকে মনে রাখবা একটা টেকনিক হচ্ছে আক্কাস হরমোন খরিত হয়। কি হরমোন, কি বললাম ভাইয়া? আক্কাস হরমোন, মনে থাকবে কি হরমোন? আক্কাস হরমোন। এখন এই আক্কাস হরমোন কি কি? আসো, আক্কাস হচ্ছে অ্যামাইলেজ পরিপাককারী এনজাইম, সরি অ্যামাইলেজ, অতে কাইটিনেস, শতে সেলুলেস,
এখন তুমি এই তিনটার দিকে তাকাইলে দেখবা যে এই তিনটা সেলুলোজ না কিন্তু সেলুলোজ, এই তিনটাই কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম, বা একটু বাংলায় বললে আর একটু খাঁটি বাংলায় বললে শর্করা বিশ্লেষী এনজাইম। তার মানে এটা কোথায় হচ্ছে? এটা জানি পরিপাক লালা গ্রন্থি থেকে যে লালা রস আসে, এই লালা রসটা কোথায় কাজ করতেছে? এটা আলটিমেটলি কাজ করা শুরু করছে আমার কোথায় জানি বলো তো? ক্রপে না খাদ্যবস্তু শুরু হয়েছে পরিপাকটা, তাহলে বলবা। সো ক্রপে আমার লালা গ্রন্থি থেকে আসে হচ্ছে আমার লালা রস, এই এনজাইমগুলা আসতেছে বের হচ্ছে। সো এই এনজাইমগুলো কি পরিপাক করতেছে? মূলত শুধুমাত্র শর্করা। তাহলে শুধুমাত্র শর্করা পরিপাককারী, তাই না? শুধুমাত্র শর্করা বিশ্লেষী এনজাইম কিন্তু আমরা পাচ্ছি এখানে, তাই না? এগুলো হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম। তাহলে শুধুমাত্র শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায় বলে এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শর্করার পরিপাক হবে কোথায়? ক্রপে। তাহলে ক্রপের পরে ইম্পর্টেন্ট জায়গা কোন জায়গায়? আমার জানি যে গিজার্ড এবং মেসেন্টেরন অন্ত আবরণ। মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, যাই বলো না কেন। হেপাটিক সিকার অপর নাম হচ্ছে কি? গ্যাস্ট্রিক সিকা। তো এইগুলো থেকে একটা কথা বলছিলাম কি, দুটার কমন পয়েন্ট হচ্ছে এখান থেকে দুইজন থেকেই পাচক রস নিশ্চিত হবে। এই কথাটা তুমি বলে দিতে পারো শুরুতেই, ঠিক আছে? কমন হচ্ছে পাচক রস নিশ্চিত হবে, কিন্তু মেসেঞ্জারের অন্ত আবরণ থেকে অনেকগুলো এনজাইম খরিত হবে। তো সেই ইম্পর্টেন্ট এনজাইমগুলোকে আমরা যদি একটু সামারি করি, তাহলে একটা ছন্দ যে মনে রাখতে পারি সেটা হচ্ছে লাটিম। কি দিয়ে? লাটিম। কি দিয়ে? লাটিম ছন্দ দিয়ে। তাহলে লাটিমের কথা যদি একটু দেখি ভাইয়া, লাটিম আমাকে কি বলতে চাচ্ছে? লাটিম বলতে চাচ্ছে ভাই এখানে একটা ল্যাকটেজ দেন, ঠিক আছে দিলাম। এখানে একটা অ্যামাইলেজ দেন, ঠিক আছে দিলাম। তারপরে এটা মনে হয় ট্রিপসিন বা ট্রিপটেজ, খুব সম্ভবত ট্রিপটেজ, আমি একটু চেক করে দিব, সমস্যা নাই। ট্রিপটেজ, ইনভার্টেজ, সরি ইনভার্টেজ, মতে হচ্ছে মল্টেজ, ঠিক আছে? এই যে ল্যাকটেজ বলো, মল্টেজ বলো, ঠিক আছে, অ্যামাইলেজ বলো, এই তিনটা তো দেখতেই পাচ্ছি শর্করা। আর ট্রিপটেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোটিন। আর লাইপেজও সম্ভবত আছে, ল্যাকটেজের সাথে আমি এক্সট্রা অ্যাড করে দিব লাইপেজ। তার মানে এই মেসেন্টেরনের অন্ত আবরণে মোটামুটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সবগুলো পরিপাককারী এনজাইম কিন্তু আমরা আসলে পেয়ে যাই। বাট এক্স্যাক্টলি আমাদের মুখগহ্বরে যেরকম লালা গ্রন্থি শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করতো, মনে করে দেখো, বাকি কোনোটাই করতো না। তো এক্স্যাক্টলি ওই রকম ঘটনাই ঘটতেছে এদের লালা গ্রন্থির ক্ষেত্রে, ঠিক আছে? এদের লালা গ্রন্থির ক্ষেত্রেও সেম ঘটনা ঘটতেছে। আচ্ছা, এই রসগুলো অ্যাকচুয়ালি কোথায় আসে? তোমাদের মানে জানতে ইচ্ছা করে না? অবশ্যই জানতে ইচ্ছা করে। যে আমার ছিল ক্রপের পরে হচ্ছে গিজার্ড, ক্রপের পরে গিজার্ড। সো গিজার্ডে তো দাঁত আছে, সো এটা নিয়ে তুমি লিখলা। তাহলে গিজার্ডের কথা বললা যে খাদ্যবস্তু এখানে কি হচ্ছে? চাবাচাবি হচ্ছে, অর্থাৎ পরিপাক প্রক্রিয়া শুরুই করবো মূলত ক্রপ থেকে লেখা। ক্রপ থেকে এবার সিরিয়ালের নিচে নামতে থাকো। আর মানে মূলত গ্রন্থিগুলো থেকে কি হরমোন আসে সেগুলোকে ব্যাখ্যা করো, একদম ইম্পর্টেন্ট। এগুলোকে আলাদা করে দেখায় দাও এইভাবে, এর মাঝে মাঝে ব্যাখ্যা করতে থাকো ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন গিজার্ড নিয়ে কথা বলো, ক্রপের পরে কোন অংশ? গিজার্ড আসে, গিজার্ডের দাঁত আছে, এটাতে কি করবা? খাদ্য চর্বণ করবা, ঠিক আছে, বিচূর্ণ করবা ইত্যাদি পয়েন্ট লিখতে থাকো। গিজার্ডে দাঁত আছে, কি আছে না আছে লিখতে থাকো। দেন হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরন পরে কি আসে? মেসেন্টেরন এবং হচ্ছে গিজার্ডের মাঝখানে হেপাটিক সিকা আছে। সো এই হেপাটিক সিকা থেকে আমার তো গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন আসে, পাচক রস আছে, সেই পাচক রস থেকে অসংখ্য এনজাইম আছে যেগুলো পরিপাকে সাহায্য করে, এরকম করে লিখে দিবা। সো এরকম বই স্পেসিফিক হেপাটিক সিকা থেকে কি আসে সেটা দেয়া নাই, সেই জন্য লিখে দিবে এভাবে। হেপাটিক সিকার পরে কি? হেপাটিক সিকার পরে হচ্ছে আমরা মেসেন্টেরনের পরে কি? মূলত মেসেন্টেরনের পরে হচ্ছে পুরা প্রোক্টোডিয়াম। পুরা প্রোক্টোডিয়ামটা পড়ে আছে আমাদের, পুরা প্রোক্টোডিয়াম পড়ে আছে, পুরা প্রোক্টোডিয়াম পড়ে আছে। সো পুরা প্রোক্টোডিয়াম নিয়ে তুমি কি লিখতে পারো? পুরা প্রোক্টোডিয়ামে কি কি আছে? ইলিয়াম আছে, কোলন আছে, এরপর রেকটাম আছে এবং পায়োছিদ্র আছে। সো এগুলো সম্পর্কে কি বলতে পারি আলটিমেটলি? মনে রাখবা এগুলো আমার পরিপাকে সাহায্য করতেছে। এখানে বিভিন্ন পরিপাক
এই জায়গাগুলোর মধ্যে আমার পরিপাক হচ্ছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের শোষণ হচ্ছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে খাদ্যবস্তু শোষণ হচ্ছে। তাহলে এটাই বলবো যে প্রোক্টোডিয়ামের এই অংশগুলোর মধ্যে খাদ্যবস্তুর পরিপাক এবং শোষণ ঘটতেছে। সো অর্থাৎ এগুলোর যে কাজ ছিল প্রত্যেকটার ইম্পর্টেন্ট কাজ, তো সেখান থেকে আমি যে সামারি একটা কথা বললাম যে পরিপাকও হয় এই জায়গাগুলোর মধ্যে শোষণ হয় খাদ্যবস্তু, সেভাবে লেখো। আর রেকটাম তো আলাদা করে বলতে পারবে, এখানে মল তৈরি হয়, মল তৈরি হয় কোন জায়গায়, রেকটামে তৈরি হয় এবং পায়োছিট্যতে বের হয়ে যাচ্ছে। সো এইভাবে করে তোমরা জিনিসটা লিখলা। রেকটামে মল তৈরি হয় না, মল জমা হয় অ্যাকচুয়ালি, মল তৈরি হয় কোলনে খুব সম্ভবত, কোলনে, আমাদের ক্ষেত্রে কোলনে তৈরি হয় মল। সো ওদের ক্ষেত্রে কি বলছে আমি দেখি, মল থেকে অতিরিক্ত পানি, তাহলে মল তৈরি হইতেছে এখানে, বাট এখানে বলে নাই, বাট মল থেকে অতিরিক্ত পানি ইত্যাদি এগুলো শোষণ করে এবং অপচয় অংশ ধরে রাখা। আচ্ছা কি বলছে, পরিপাকিত খাদ্যরস শোষিত হয়। আচ্ছা, সো মূল কথা হচ্ছে এইটা যে এই অংশগুলোর কাজ একই সাথে পরিপাকেরও প্লাস শোষণেরও। অন্যান্যগুলোর ক্ষেত্রে শোষণের পার্টটা ছিল না, এখান থেকে আমার শোষণের পার্টটা শুরু। তাহলে আমাদের ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, হ্যাঁ, তিনটা গার্ডের আমরা কাজ বুঝলাম। এবং পরিপাক নিয়ে যদি আমাকে লিখতে বলে, মূলত আমি ক্রপ থেকে শুরু করে সিরিয়ালি যা আছে সব বলতে থাকবো, এবং এই জায়গায় আমার ইম্পর্টেন্ট ইমফেসিস থাকবে মূলত এনজাইমগুলোকে আমি যদি ইমফেসিস করে লিখতে পারি যে আমার কি কি পরিপাককারী এনজাইম তাহলে আমি পাচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা, ট্রিপটেসটা না ট্রিপসিন, এটা একটু দেখে নিই, মানে আছে লেখা আদৌ, দাঁড়াও দেখি। মল্টেজ ল্যাকটেজের কথা আছে, আন্তরিক রস, মেসেন্টেরন থেকে আন্তরিক রস, আচ্ছা, ট্রিপসিন, প্রোটিয়েস, পেপটাইডেস। আচ্ছা, এটাই ভাবতেছিলাম, ট্রিপসিন, প্রোটিয়েস, পেপটাইডেস, তাহলে ট্রিপটেস না ট্রিপসিন হবে, ট্রিপসিন। আর এখানে লাইপেজ আছে, হ্যাঁ লাইপেজের কথা আমি বলছি। তাহলে এগুলো লেখো, এগুলো লেখো। আর মেসেন্টেরন, আচ্ছা আচ্ছা, ট্রিপটেস এনজাইমও আছে, ট্রিপসিনের সাথে সাথে ট্রিপটেস এনজাইমও আছে, এটাই বলতেছিলাম। সো ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিপটেসটা মনে রাখা, সো মনে রাখবো, সমস্যা নাই। তাহলে ট্রিপসিনের সাথে ট্রিপসিনও আছে, যেটা বইয়ে লেখা হলো আর কি দেখলাম। আর প্রোটিয়েস, পেপটোন, আরো যা যা আছে এগুলো লিখবা, যেখান থেকে দেখে দেখে একটু বসাই দিও, হ্যাঁ। ইম্পর্টেন্টটা আমি লাটিমের মাধ্যমে মনে রাখাই দিলাম তোমাকে। তো এই হলো মোটামুটি ঘটনা। এখন আমরা একটু জননে আসি এবং রূপান্তরে আসি। ভাই জননে কিছু পড়ার নাই ভাই, সত্যি কথা একটা কি জানো, জননে আমরা তেমন কিছু পড়বো না। জনন হচ্ছে আমরা বই পড়বো, বই পড়াই দিই। দেখো জনন কি আর ভাই, ওরা জনন করে, তাই না? ওরা জনন করে এবং ওরা গ্রীষ্মকালে জনন করতে পছন্দ করে। জনন মানে হাইড্রা মানুষ আমরা সবাই হচ্ছে যে জনন বা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হ্যাঁ, এগুলো করতে পছন্দ করে হচ্ছে শীতকালে, মানে বুঝছো তো, মানে এখন মানুষজন বিয়ে শাদী করে হচ্ছে শীতকালে কি জন্য। তো যাই হোক, বায়োলজি ক্লাস বলে হচ্ছে আসলে ওভাবে বলতে হইতেছে, সরি টু সে। আবার কেউ ভাই ফোন অন করে মানে লাউড স্পিকারের ক্লাস টাস করো না ভাই, বায়োলজি ক্লাস সবসময় করতে হবে কানে ইয়ারফোন লাগাই, কখন যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে। সো এই দেখো এখানে ঘটনা হচ্ছে কি যে তোমার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে জিনিসটা হয় উল্টা, অর্থাৎ ওরা গ্রীষ্মকালে হচ্ছে যৌনজলন করে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, ধরো ওদের ঘাসফড়িংয়ের মানে মা ঘাসফড়িংগুলো কি করে, একটা গর্ত করে, গর্তের মধ্যে ডিমগুলো পারে। গর্ত কয়টা করে এটা বইয়ে লেখা আছে, 10টার মতো গর্ত করে, প্রতি গর্তে 20টা করে ডিম ছাড়ে এবং হচ্ছে তোমার মোটামুটি 200টার মতো ডিম, তাহলে টোটাল 10 গুণ 20, তাহলে 200টার মতো ডিম ছাড়ে। তো সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বেরোতেছে। তো এই হচ্ছে মোটামুটি তাদের যৌনজলন ইম্পর্টেন্ট কথাবার্তা। আরও কিছু জিনিসপত্র আছে যে তাদের জননতন্ত্র নিয়ে আমরা একটু জানতে পারি। জননতন্ত্রের অংশগুলো তোমাকে জানতে হবে, পরীক্ষার জন্য আসলে অংশগুলো মানে জাস্ট মানে এমসিকিউতে আসলে জাস্ট অংশ আসবে। তো আমরা জানি যে ঘাসফড়িং কি একটা একলিঙ্গ প্রাণী, অর্থাৎ এটা পুরুষ মহিলা আলাদা, এদের যৌন দৃঢ়তা খুবই সুস্পষ্ট, পুরুষ মহিলা আলাদা। সো পুরুষের কি কি অংশ থাকে এগুলো জাস্ট মোস্ট অফ এমসিকিউর জন্য। শুক্রাশয় থাকে, শুক্রনালী থাকে, ক্ষেপণনালী থাকে, সহায়ক গ্রন্থি থাকে এবং শুক্রথলি থাকে। সো জাস্ট সিরিয়ালি একটু কষ্ট করে 4-5 বার লিখলে মোস্ট হয়ে যাবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন জায়গায় দিয়েছি, তোমরা চাইলে বইয়ে এগুলো লাইন জায়গায় নিতে পারো, বাট এগুলো এতটাও ইম্পর্টেন্ট না। মাথায় রাখবা জাস্ট কি বলছে এখানে, মিডিয়াল লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে শুক্রাশয় দুইটা। তাহলে এটা ধরো একটা আন্ডা, এটা ধরো একটা আন্ডা, অর্থাৎ তোমার শুক্রাশয়। তাহলে দুইটা শুক্রাশয় কোন লিগামেন্টে যুক্ত থাকবে, একটা মাঝখানের মিডিয়ান লিগামেন্ট, মাঝখানের লিগামেন্ট মিডিয়ান লিগামেন্ট। সো এই মিডিয়ান লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, এটাই বলছে জাস্ট, হ্যাঁ।
তো এবং এই আমার প্রতিটা শুক্রাশয় বেসিক্যালি অনেকগুলো ফলিকল দিয়ে তৈরি, ঠিক আছে, অনেকগুলো সাদা সাদা ছোট ছোট ফলিকল দিলাম, সাদা দেখলে দেখবা না, তাহলে এখানে একটু দেবো অনেকগুলো ফলিকল দিয়ে তৈরি। সো এই পয়েন্টগুলো জাস্ট বলছে যে এক একটা শুক্রাশয় অনেকগুলো ফলিকল দিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা ফলিকলের ভিতরে আসলে স্পার্মটা প্রোডাকশন হয়, এই ফলিকলগুলোর ভিতরে আসলে স্পার্ম তৈরি হয়। সো জাস্ট পড়লে যদি এই শুক্রাশয় পয়েন্টটাই পড়বা। আর এই শুক্রাশয় কোথায় থাকে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ডে থাকে উদরের। তারপরে আসো ক্ষেপণনালী। ক্ষেপণনালী বেসিক্যালি ইজাকুলেটরি ডাক্ট, শুক্রনালী হচ্ছে ভাস ডিফারেন্স, ইংলিশগুলো যারা ইংলিশ ভার্সন তারা পড়বা মূলত। অ্যাক্সেসরি গ্ল্যান্ড, দেন হচ্ছে সেমিনাল ভেসিকল, শুক্রথলি, এই তো এগুলো, ঠিক আছে। তাহলে দেখো ইজিলি মনে রাখার জন্য শুক্রাশয়, মিডিয়ান লিগামেন্ট আছে, সো এখান থেকে একটা নালী বের হলো, এখান থেকে নালী বের হলো, একদম কিডনির মতো দেখতে মনে হচ্ছে। সো ফার্স্ট হচ্ছে যেহেতু শুক্রাশয় বের হবে, তাহলে এখানে ফার্স্টের নালীর নাম হবে কি? শুক্রনালী। এন্ড দেন পরের অংশটার নাম হবে কি? ক্ষেপণনালী, খেপে গেছে ক্ষেপণনালী। দেন হচ্ছে আমার এখানে একটা সহায়ক গ্রন্থি থাকবে, ধরো এখানে একটা সহায়ক গ্রন্থি থাকবে, এবং ধরো এখানে একটা সহায়ক গ্রন্থি আছে মাঝখানে, দেন হচ্ছে আমার একটা শুক্রথলি থাকবে, ঠিক আছে, শুক্রথলি থাকবে। কয় জোড়া সহায়ক গ্রন্থি? এক জোড়া। শুক্রথলি আছে একটাই, আচ্ছা। তো এই তো, তাহলে আমার কি আছে? ফার্স্ট হচ্ছে একটা শুক্রাশয় আছে, মানে দুটো টেস্টিস আছে মিডিয়ান লিগামেন্ট দ্বারা যুক্ত, এগুলোর মধ্যে অনেকগুলো ফলিকল আছে, এই ফলিকলগুলোর মধ্যে শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে শুক্রাণু প্রথমে যাবে হচ্ছে শুক্রনালীতে, তারপর হচ্ছে ক্ষেপণনালীতে, ক্ষেপণনালীর সাথে এক জোড়া, এদিকে একটা এদিকে একটা, এক জোড়া সহায়ক গ্রন্থি আছে, দেন হচ্ছে বড় একটা শুক্রথলিতে যাবে। অর্থাৎ আমি যদি তোমাকে একটু জাস্ট সামারি ধরে মনে রাখাতে চাই, মানে জাস্ট একটা সিম্পলিফাইড ড্রয়িং করি, অর্থাৎ জননতন্ত্রের পুরুষ এই ছবি ভুলেও কোনোদিন কোথাও দেখায়ও না। এই ছবি দেখাইলে বলবে যে ভাই আমি বায়োলজি পারি না, তোমার বায়োলজি ভাইয়া বায়োলজি পারে না। এটা মূলত দেখাচ্ছে হচ্ছে ভাই তুমি যাতে মনে রাখতে পারো, ঠিক আছে, এটা আর কিচ্ছু না। দেখো ফার্স্টে হচ্ছে এইটা একটা আন্ডা, এইটা একটা আন্ডা, ঠিক আছে, দুই আন্ডা। সো দুই আন্ডার ভিতরে থাকে অনেক অনেক ফলিকল, অসংখ্য ফলিকল। এই ফলিকলগুলোর ভিতরে কি তৈরি হচ্ছে? আমার শুক্রাণু তৈরি হচ্ছে। এই ফলিকলগুলোর ভিতরে আমার কি হচ্ছে? শুক্রাণু তৈরি হচ্ছে। দুইটা টেস্টিস জানি কি দিয়ে যুক্ত? মাঝখানে মিডিয়ান লিগামেন্ট দিয়ে যুক্ত। কি দিয়ে যুক্ত? মিডিয়ান লিগামেন্ট দিয়ে যুক্ত। এখন আসো ভাইয়া, যে কি বলছি ভাইয়া? ভাইয়া বলছে যে এখান থেকে এই শুক্রথলি বের হয়েছে, তাহলে ফার্স্টে বের হয়েছে শুক্রনালী, দেন হচ্ছে ক্ষেপণনালী, একটু লাল দি মানে এংরি, ঠিক আছে, ক্ষেপণনালী ইজাকুলেটরি ডাক্ট, ক্ষেপণনালী ইজাকুলেটরি ডাক্ট। এই ক্ষেপণনালীর সাথে এক জোড়া সহকারী গ্রন্থি বা সহায়ক গ্রন্থি, এই ধরো এখানে একটা সহায়ক গ্রন্থি দিলাম, এখানে একটা সহায়ক গ্রন্থি দিলাম। দেন এগুলো কোথায় আসলো? দেন আসলো ধরো একটা বড় কিসে? শুক্রথলিতে, এখানে সব জমা আছে শুক্রথলি, ঠিক আছে, শুক্রথলিতে। এটা হচ্ছে সহায়ক গ্রন্থি, সহায়ক গ্রন্থি, সহায়ক গ্রন্থি, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, অ্যাক্সেসরি গ্ল্যান্ডের সহায়ক গ্রন্থি। তারপর এটা হচ্ছে আমাদের কি? ক্ষেপণনালী বা ইজাকুলেটরি ডাক্ট, ক্ষেপণনালী বা ইজাকুলেটরি ডাক্ট। আর উপরেরটা কি? শুক্রনালী বা ভাস ডিফারেন্স, শুক্রনালী বা ভাস ডিফারেন্স, ঠিক আছে, শুক্রনালী বা ভাস ডিফারেন্স, শুক্রথলি। এই হলো মোটামুটি ঘটনা। পারবা তো নাকি? পারার কথা। তোমরা চাইলে এই ছবিটাও দেখতে পারো, আমার এই ছবি দেখলে মাথা মোথা গরম হয়ে যায়, এই জন্য আমি এই ছবি নিজেও দেখি না, অন্যকে দেখাই তো আগ্রহী না। জননতন্ত্রের একটা মজার ফ্যাক্ট আছে, সেখানে একটা ওয়ার্ড আছে শুক্রধানী। সো যখনই আমি এমসিকিউতে বাচ্চাদেরকে আমি না পড়ে এমসিকিউ প্রশ্ন করি, বা হচ্ছে যে একটু পড়াইছি, অর্থাৎ এমসিকিউর জন্য এত পার্ট পড়াই যায় নাই, সো জাস্ট আমি এমসিকিউ প্রশ্ন দিলাম যে ভাই দেখো দেখো অ্যান্সার করো। সো সবাই ভুল করে দাগাই দেওয়া আছে শুক্রধানী হচ্ছে পুরুষ জননতন্ত্রের অংশ। সেরকম করে নিচে লিখি যে নিচের কোনটা স্ত্রী জননতন্ত্রের অংশ নয়, তো সেটার মধ্যে এক নম্বরে দেয় হচ্ছে শুক্রধানী। সো মনে করে শুক্র সম্পর্কিত শব্দ এগুলো তো পুরুষেই থাকবে, তাহলে অবশ্যই সেটা মনে হয় স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। তাহলে স্ত্রী জননতন্ত্রের অংশ নয় বলে যখন দেই একটা অপশানে, এইটাই এক নম্বরে দাগাই দেয় ঠাস করে, তাহলে ভুলটা হয়ে যায় না। তাহলে শুক্রধানী এটা কিন্তু স্ত্রী জননতন্ত্রে থাকে, এই একমাত্র ইউনিক একটা অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া ডিম্বাশয় আছে, ডিম্বনালী আছে, যোনি আছে, সহায়ক গ্রন্থি আছে, অর্থাৎ এগুলোর সাথে মিল আছে। যে এখানে একটা শয় আছে শুক্রাশয়ের মতো, ডিম্বনালী নালী ওখানেও ছিল দুইটা, এখানে নালী হচ্ছে একটা, আর হচ্ছে এখানে শুক্রথলির পরিবর্তে যোনি। আচ্ছা, আর ধানী, শুক্রধানীটা বেসিক্যালি কি? এখানে যে শুক্রথলি ছিল, হ্যাঁ সরি টু সে, এখানে যে শুক্রথলি ছিল, এই থলিটার কাজ কি ছিল? থলিটার কাজ হচ্ছে সঞ্চিত রাখা, ঠিক আছে। এই শুক্রথলির কাজ হচ্ছে শুক্রথলি মানে শুক্রাণু জমা রাখা। এই শুক্রথলির কাজটাই হচ্ছে বেসিক্যালি এই শুক্রধানী এখানে করে থাকে, অর্থাৎ সাময়িকভাবে, অর্থাৎ যখন ইজাকুলেশনটা হয়, অর্থাৎ
স্পার্মটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ভিতরে ঢুকছে, সো সাময়িক সময়ের জন্য কে জমা রাখবে ওই শুক্রাণুটা, সো শুক্রধানী জমা রাখবে, ঠিক আছে। সো এই হলো ঘটনা, হ্যাঁ। আর এখানেও ডিম্বাশয় দুটো হচ্ছে মিডিয়াল লিগামেন্ট দিয়ে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, লিম্বোনালী, আচ্ছা ভেজাইনা, ঠিক আছে। সপ্তম উদরীয় খণ্ডে, কত খণ্ডে? সপ্তম উদরীয় খণ্ডে, 7th। লাকি 7 না আনলাকি 7 নিজেও জানি না, ঠিক আছে। সেখানে হচ্ছে ভেজাইনা বা যোনি, শুক্রধানী বা স্পার্মাথেকা, ঠিক আছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে বারবার বলতেছি, এটা স্ত্রীজননে থাকে, এখানে শুক্রাণুটা সাময়িক জমা থাকে। তারপরে সহায়ক গ্রন্থির মধ্যে দেখছো বা কোলাটেরাল গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, ডিমগুলোকে থোকাবদ্ধ রাখতে সহায়তা করে। আচ্ছা, জনমিলন কই হয়? গ্রীষ্মের শেষের দিকে, ঠিক আছে। গ্রীষ্মকালে না, আসলে গ্রীষ্মের শেষের দিকে। গ্রীষ্মের শেষে তো মানে কি শীতকাল, মানে অর্থাৎ একটু প্লিজেন্ট ওয়েদার, অর্থাৎ তারাও কিন্তু খুব গরমে করে না, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে গ্রীষ্মের শেষ দিকে, ভালো করে মনে রাখবা, গ্রীষ্মের শেষ দিকে, গ্রীষ্মকালে না। একটু ভাইয়া ফার্স্টে একটু ভুল বলছিলাম, গ্রীষ্মের শেষের দিকে। দেন আসো ভাইয়া, এখানে আছে ইম্পর্টেন্ট কথাটা, যে ওরা শরৎকাল পর্যন্ত ডিম পারে, অর্থাৎ তারা শরৎকাল পর্যন্ত ডিম পারে। এখন তারা হচ্ছে একটা গর্ত করে 10 সেন্টিমিটারের, এবং 10টা গর্ত করে, সে 10টা গুচ্ছে, অর্থাৎ 20টা করে ডিম পারে একটা গুচ্ছে, সো মোট 200টা ডিম পারে, ঠিক আছে। আর এদের ডিমটা হয় সেন্ট্রোলেসিথাল, মানে যে এদের দিয়ে যে ডিমের যে কুসুমটা একদম সেন্টারে থাকে, সো এই জন্য হচ্ছে সেন্ট্রোলেসিথাল, ঠিক আছে। তাহলে কুসুমটা একদম কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। আর একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে ডায়াবোস কি। আমি যখন বায়োলজি অলিম্পিয়াড দিছিলাম, হ্যাঁ, কুমিল্লাতে সেকেন্ড হয়েছিলাম, আমাকে একটা জিনিস প্রশ্ন করছিল, ডায়াপোস কি। মানে সেকেন্ড হয়েছিলাম আমি একটা কারণে, মানে ডায়াপোস কি জিজ্ঞেস করছিল, আমি এটা অ্যান্সার করতে পারি নাই। মানে বায়োলজি অলিম্পিয়াডে হচ্ছে মানে তোমার রিটেন হওয়ার পরে ভাইবা সিলেক্ট করছিল, সো যেহেতু যতগুলো প্রশ্ন হচ্ছে সব পারছি, বাট লাস্টে হুট করে যাওয়ার আগে একটা প্রশ্ন করছে ডায়াপোস কি, আমার এখনো মনে পড়ে, আমি বলতে পারি নাই। সো ডায়াপোস জিনিসটা আসলে কি একটু দেখবা। ডায়াপোসটা হচ্ছে কি, দেখো যে কি বলছে, শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু ক্লিভেজ শুরু হওয়ার পর থেকে 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন চলতে থাকে, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণুর যেই ইন্টারনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্লিভেজ শুরু হওয়ার পর থেকে 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন চলতে থাকে। শীতকালে পরিস্ফুটন এই বন্ধ থাকে, অর্থাৎ শীতকালটা হচ্ছে মূলত তাদের ডায়াপোস পিরিয়ড। ডায়াপোস অর্থাৎ এই প্রতিকূল অবস্থায় মুখোমুখি ঘাসবন্ধ পড়তে না হয়, সেজন্য ডায়াপোস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। সো ডায়াপোসটা কি? ডায়াপোসটা হচ্ছে মূলত ডিমের তো বৃদ্ধি হইতেছে, ভিতরে পরিস্ফুটন হচ্ছে, বাচ্চা পরিস্ফুটন হইতেছে, বাট এই ক্লিভেজ থেকে শুরু করে ডিম্বাণুর ক্লিভেজ বা বিভাজন বা এই যে ধরো পরিস্ফুটন বা হচ্ছে ডেভেলপমেন্ট বাচ্চার ভিতরে, ডিম্বাণুর ভিতরে, নিষিক্ত ডিম্বাণুর ভিতরে ডেভেলপমেন্টটা একটা টাইম পর্যন্ত স্টপ থাকে, বিশেষ করে শীতকালে, কারণ শীতকাল হচ্ছে প্রতিকূল আবহাওয়া। এই আবহাওয়ায় যদি কোনো কারণে আমি যে ডেভেলপমেন্ট চালায় যাই, ডেভেলপমেন্ট চালায় যাওয়ার পর শীতকালে বাচ্চাটা জন্ম নিল, তাহলে তার কি হবে? তার হচ্ছে কি এই প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে আবার মারাই যাবে বাচ্চাগুলা, তাহলে আলটিমেটলি বাচ্চা বাঁচবে না। ধরো 200টা ডিম পারছে, 200টা বাচ্চার মধ্যে দেখা যাবে মাত্র 1টা বা 2টা বাচ্চা, বাকি সব মারা গেছে, তাহলে এটা হইল না। সো এই জন্য ডায়াপোসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে বাচ্চা। আসলে তাহলে বসন্তের আগমনে যখন হালকা উষ্ণ পরিবেশটা ফিরে আসে, তখন বৃদ্ধি আবার শুরু হয়ে যায়, এন্ড দেন আমার বাচ্চা শিশু রাসপরিং জন্মগ্রহণ করে। তাহলে ডায়াপোসটা কিছু না, এটা একটা পজ, তাদের ডেভেলপমেন্ট একটা পজ। ডিমের ভিতরে যে ডেভেলপমেন্ট হইতেছে নিষিক্ত ডিম্বাণুর ভিতরে, এই ডেভেলপমেন্টটা একটা পজ থাকে জাস্ট, ঠিক আছে। এইটাই এই সিম্পল জিনিসটাকে ডায়াপোস বলে, আর কিচ্ছু না। এখন চলে আসি ভাইয়া রূপান্তর। আমরা পড়বো কি এখন? মেটামরফোসিস বা রূপান্তর। এই আছে আমাদের লাস্ট টপিক, রূপান্তর। এখন রূপান্তর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, মানে কমপ্লিট মেটামরফোসিস এন্ড ইনকমপ্লিট মেটামরফোসিস। অসম্পূর্ণ রূপান্তরের একটা অপর নাম আছে, সেটা হচ্ছে হেমিমেটাবোলাস মেটামরফোসিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, বা এটা একটা অপর নাম কি হেমিমেটাবোলাস, বাংলায় লিখি কারণ বইয়ে বাংলায় লেখা, যদিও জিনিসটা ইংলিশে। হেমিমেটাবোলাস মেটামরফোসিস বা রূপান্তর, ঠিক আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এখন দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় তোমরা এটা জানো? ডিফারেন্সটা আমি তোমাকে বলি। ডিফারেন্সটা হচ্ছে, ধরো
অনেকগুলো ডিফারেন্স আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে সম্বন্ধ রূপান্তরের থিমটা কি? থিমটা হচ্ছে একটা জিনিস সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যাবে। কীরকম ভাইয়া? ধরো আমি যদি বলি আমার এই কলমটা হুট করে এই যে ধরো আমার এই কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস বায়োলজিতে পরিণত হইলো, ঠিক আছে, তুমি কি বিশ্বাস করবা না? অর্থাৎ এমন ধরনের চেঞ্জ আসছে যেটা দেখে বিশ্বাস করার কথা না। এই কলমের যে অংশগুলো আছে সেখান থেকে ডিরেক্ট এই বই হওয়াটা কিন্তু খুবই অসম্ভব একটা ব্যাপার বলে মনে হয়। এক্স্যাক্টলি। সো যেই রূপান্তরটা দেখতে একটু অসম্ভব বলে মনে হয় এবং পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয়, সেটাই কিন্তু আসলে সম্পূর্ণ রূপান্তর, অর্থাৎ একদম কমপ্লিট মেটামরফোসিস। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল, আমি ছোটোবেলা যখন কোচিং দিয়ে আসতাম তখন অনেকগুলো নালা পড়তো, মোহাম্মদপুরে পড়তাম ছোটোবেলায়, তাজমহল রোড। সো সেখানে দেখতাম না নালার মধ্যে অনেক, তখন ছোটোবেলায় তো বেশি খেয়াল করতাম, নালার মধ্যে দেখবাচ্ছে তোমার মশার লার্ভাগুলা নড়াচড়া করতেছে, সাঁতার কাটতেছে, দেখে মনে হবে যে এগুলো মাছের পোনা, বাট এগুলো আসলে মশার বাচ্চা হয়, মশার লার্ভা। তো এগুলো কেন? কারণ হচ্ছে মশার লার্ভাগুলা ছোট অবস্থা দেখে মনে হবে যে ভাই এগুলো তো মাছ হবে হয়তো বড় হয়ে, বাট না, কে জানে যে এগুলো বড় হয়ে মশা হবে, উড়াউড়ি করে আমারে কামড়াই দিতে আসবে, ঠিক আছে, উড়বে। একটা ছিল পানিতে, আর ও এসে এখন উড়াউড়ি করবে, তারপর আমার কামড়াবে, আমার রক্ত খাবে। হু নিউ দ্যাট? ঠিক আছে, ব্যাপারটা আরেকভাবে বলা যায়, খুব শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে বড় হয়ে জঙ্গি হয়ে গেল বা খুব খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, কে জানতো যে এগুলো কে করবে? অর্থাৎ এই ধরনের রূপান্তর যেগুলো ড্রাস্টিক চেঞ্জ। সো মেইন কথা হচ্ছে কি ভাই, আমি এখানে একটা কথা ওয়ার্ড উল্লেখ করবো যেটা বইয়ে নাই, সেটা হচ্ছে ড্রাস্টিক চেঞ্জ ভাইয়া। যেই চেঞ্জ দেখে মানে কেউ বিশ্বাস করতে পারবে না ভাই এই জিনিস এইটাতে পরিণত হয়ে গেল, সেটাই হচ্ছে মূলত সম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে। বাট অসম্পূর্ণ রূপান্তরে দেয়ার ইজ নো ড্রাস্টিক চেঞ্জ। অর্থাৎ কিরকম ভাইয়া? আমি যদি বলি ভাইয়া আমি আমার ফোনটা হচ্ছে এখন ধরো 13 Pro Max, 13 Pro Max রূপান্তরিত হয়ে 16 Pro Max হয়ে গেছে, বিশ্বাস করতে পারো? হ্যাঁ ভাইয়া, আপনি হয়তো ভিতরে সফটওয়্যার আপডেট করছেন, ক্যামেরা মনে হয় আলগা বসায় নিয়েছেন বা কিছু একটা করছেন, বাট সবকিছু দেখতে তো ক্যামেরার মতো ছিল, অর্থাৎ সবকিছু মোবাইলের মতোই ছিল, বাট একটা চেঞ্জ আসছে। বাট এমন চেঞ্জ আসে নাই যে পার্টসই পরিবর্তন হয়ে গেছে। বা আমাদের ছোটবেলার শিশুর কথা বলি, একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে হাত পা নিয়ে চোখ টোক সবকিছু নিয়ে আল্লাহর মধ্যে জন্মগ্রহণ করে, অর্থাৎ বাচ্চা 2 হাত 2 পা সবকিছু নিয়ে জন্মগ্রহণ করে। সো আমরা বড় হওয়ার পরও তো সেম জিনিসই থাকে, জাস্ট জিনিসগুলো বড় হয়, ডেভেলপড হয়। এক্স্যাক্টলি মাই বড। অর্থাৎ এমন যাতে না হয় বড় জিনিসটা দেখার পরে, পূর্ণাঙ্গ অবস্থা দেখার পরে এমন যাতে মনে হয় না ছোট অবস্থাতে এরকম ছিলই না, এটা হওয়া সম্ভবই না, এরকম কোনো ড্রাস্টিক চেঞ্জ হয় নাই। জাস্ট ওই জিনিসটাই ছোটবেলায়ও ছিল, বাট একটু অনুন্নত ছিল, বাট ওটা পরিবর্তন হয়ে উন্নত এবং বড় হয়েছে, জিনিসটা জাস্ট সাইজে বড় হয়েছে, সেটাই হচ্ছে মূলত অসম্পূর্ণ রূপান্তর। তো ঘাস ফড়িং এর ক্ষেত্রে কোনটা ঘটে? ঘাস ফড়িং এর ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর ঘটে। তাহলে ঘাস ফড়িং এর ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর ঘটে। আর সম্পূর্ণ রূপান্তর ঘটানো হচ্ছে এই যে মশা মাছি, ধরো আরো মানে একদম লো লেভেল যারা, তাদের ক্ষেত্রে এরকম পুরা কালার চেঞ্জ করে ফেলো, অর্থাৎ রং বদল লিয়া সালা, ঠিক আছে, রং বদল মানে एकदम से उन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिया, हालात बदल दिया, ओ भाई मारो मुझे मारो। सो সম্পূর্ণ রূপান্তর হচ্ছে এইটা যে ভাই একদম से उन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिया, हालात बदल दिया, ঠিক আছে। সো ড্রাস্টিক চেঞ্জ হবে। তো এগুলো একটু উন্নত যারা, ঘাস ফড়িং বা আমরা তো একদমই, সো তারা আসলে সম্পূর্ণ রূপান্তর করে না, অসম্পূর্ণ রূপান্তর করে। আচ্ছা, এখানে একটা এমসিকিউ, সেটা হচ্ছে ভাইয়া তাদের শিশু অবস্থার নাম কি? আমরা মশার কথা বলছিলাম, তো মশার এই শিশু অবস্থার নাম হচ্ছে লার্ভা, আর ইনকমপ্লিট বা অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার নাম হচ্ছে নিম্ফ। এই কথাটাই জেনে রাখো, ঠিক আছে। এই দুটো কথা সবচেয়ে ইম্পর্টেন্ট। এন্ড দেন আমরা আরেকটু ডেপথে যাব, যে ধরো সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলো আমি হয়তো ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় আর্থবোর্ডের ক্ষেত্রে আমি কথাগুলো বলছিলাম, যে তোমার ভাইয়া যদি তোমার এগ বা ডিম, এখান থেকে লার্ভা দশা, তারপরে পিউপা দশা আসে, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং দশা, ধরো পূর্ণাঙ্গ প্রাণী, বা এটাকে বলা হয় ইমাগো। এরকম যদি হয়, ইমাগো বলবো না, কারণ ইমাগো আসলে শুধুমাত্র ঘাস ফড়িং এর ইউজ করা, তো আমরা করলাম না। তাহলে ধরো এই যে জিনিসটা, একটু মোটা করি, এটা বেশি চিকন হয়ে আছে, এই যে জিনিসটা, সেটা হচ্ছে আমার
সম্পূর্ণ রূপান্তর। বাট এক্স্যাক্টলি যদি সেম ঘটনার ঘটে, জাস্ট এখানে একটা আলাদা আলাদা ঘটনা ঘটলো, সেটা কি যে মাঝখানে দুটা স্টেজকে একসাথে মার্জ করে যদি একটা স্টেজ নাম দেই, সেটা হচ্ছে নিম্ফ দশা। ঠিক আছে, এই একটা দশার নাম দেই, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় অসম্পূর্ণ রূপান্তর। তাহলে অসম্পূর্ণ রূপান্তর একটা স্টেজ কম আছে, এই জন্য অসম্পূর্ণ সেটাও বলা যায়। আর সম্পূর্ণ রূপান্তরের স্টেজ মোটামুটি 4টা। আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীকে আমরা বলি ইমাগো। ঠিক আছে, ইমাগো কি? ইমাগো। ঠিক আছে, ডিম, ঠিক আছে, ডিম বা ডিম্বাণু, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ প্রাণী। সো এই হলো মোটামুটি রূপান্তরের ধরন। এতটুকু যেন মোর দেন না। এখন আসো ভাইয়া, তোমার পরীক্ষায় এমসিকিউতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে রূপান্তর হরমোনের ভূমিকা। ইভেন এটা কোনো কারণে যদি রূপান্তর নিয়ে যদি বলে ট্রান্সপোর্টিং এর রূপান্তর নিয়ে যা জানো লেখো, অর্থাৎ সৃজনশীলের আসলো রূপান্তর সংক্রান্ত প্রশ্ন, তোমাকে হরমোনের ভূমিকাটাই জাস্ট ব্যাখ্যা করে লিখে দিতে হবে। এইটা করলেই নাম্বার পেয়ে যাবে, আর কিছু লাগবে না। ভাইয়া যে সকল কথা বলছি সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর নিয়ে, সেগুলো বলে দিলে তো আরো হয়ে গেছে। তাহলে দেখো ভাইয়া, ঘাসপটিং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস। হ্যাঁ, তার 4টা সুস্পষ্ট ধাপ থাকে সম্পূর্ণ রূপান্তরে। ইমাগো পূর্ণাঙ্গ বলতে পারো। আচ্ছা, ইমাগো তাহলে এখানেও বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আর ওখানে 3টা ধাপ। আচ্ছা ঠিক আছে, এটাই তো বলছি। আর একটা কথা মনে রাখবা, যে খোলস উন্মোচন হয়, ধরো খেয়াল করো, নিম্ফ দশায় আসার পরে এরা ভাই 5 বার খোলস উন্মোচন করে, 5 বার খোলস চেঞ্জ করে বা উন্মোচন করে বা খোলস চেঞ্জ করে। সো এখানে একটা হরমোন কাজ করে, সেটার নাম হচ্ছে একডাইসন হরমোন। আমরা একটু পরে পড়বো, আগেই বলে রাখলাম একডাইসন হরমোন। ঠিক আছে, সো এই যে দেখো নিম্ফ 1, নিম্ফ 2, নিম্ফ 3, নিম্ফ 4, নিম্ফ 5। কেন 5 আসছে? 5 বার খোলস পরিবর্তন করছে, কারণ সাইজটা বড় করতেছে না, ওই জন্য খোলসটাকেও পাল্টাতে হচ্ছে। খোলস তো শক্ত, ওটা না পাল্টাইলে সাইজটা বড় হবে না। সো ধরো এই যে খোলস পাল্টাইলো, খোলস নাম্বার 1, খোলস 2 পাল্টাইলো, প্রথমবার খোলস পাল্টাইলো, দ্বিতীয়বার খোলস পাল্টাইলো, তৃতীয়বার, চতুর্থবার এবং পঞ্চমবারে ফিক্স, পঞ্চমবার খোলস পাল্টাইলো। এখন 2টা খোলস পাল্টানোর মাঝখানে যে পিরিয়ড, এই মাঝখানে পিরিয়ডটাকে বলা হয় ইনস্টার। অর্থাৎ এই দশাটাই, মানে সেই নিম্ফ বলাটা উচিত না, সেই এই দশাটাই বলা উচিত হচ্ছে ইনস্টার। 2টা খোলস উন্মোচনের মাঝখানে যে পিরিয়ডটায় যে অবস্থায় থাকে সেটা হচ্ছে ইনস্টার। ঠিক আছে, তাহলে 2টা খোলস মোচনের, ঠিক আছে, মধ্যবর্তী যে দশাটা, সেটাকে আমাকে বলতে পারি ইনস্টার। ঠিক আছে, আচ্ছা, রূপান্তর হরমোনের ভূমিকা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোর কাজ করলে আমরা পারবো। দেখো, ইন্টারসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা এলাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। একটু নামগুলো কঠিন, 4-5 বার লিখে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। ইন্টারসেরিব্রাল গ্রন্থি, হ্যাঁ, নামের মধ্যে সেরিব্রাল আছে, অর্থাৎ এটাকে বলা হবে এই জন্য মস্তিষ্ক হরমোন। এটাকে কি বলা হয়? এটার অপর নাম মস্তিষ্ক হরমোন। এটা কি ক্ষরণ করে? প্রোথোরাসিকোট্রপিক হরমোন, প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এর পরের পয়েন্টে খেয়াল করো, প্রোথোরাসিক গ্রন্থি। একটা আইরনি দেখো, প্রোথোরাসিক গ্রন্থির নামের সাথে তার হরমোন ক্ষরণের মিল নাই, কিন্তু ইন্টারসেরিব্রাল গ্রন্থি যেটা ক্ষরণ করছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, সেটার সাথে নাম মিল আছে, প্রোথোরাসিক নাম মিল আছে। তাইলে এটা কিন্তু পোলাপাইন ভুল করে ফেলে যে প্রোথোরাসিক গ্রন্থি থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন বের হয় না, ভুলেও না, ইন্টারসেরিব্রাল থেকে বের হয়, যেটা হচ্ছে মস্তিষ্ক হরমোন। ঠিক আছে, মস্তিষ্ক হরমোন বা প্রোথোরাসিকোট্রপিক হরমোন। কেন? কারণ ট্রপিক শব্দের অর্থ হচ্ছে সে কাজ করবে যার উপর, অর্থাৎ ট্রপিক মানে হচ্ছে কাজ করবে যার উপর, অর্থাৎ প্রোথোরাসিক গ্রন্থির উপর কাজ করবে ইন্টারসেরিব্রাল গ্রন্থিটা, এই জন্য। ঠিক আছে, এই জন্য হলো এই নামটা আসছে। তাহলে সে হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থিকে হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করবে, বুঝা গেছে? ট্রপিক হরমোন মানেই নামের শেষে ট্রপিক মানে হচ্ছে ওইটা ওই গ্রন্থি থেকে আসে নাই, ওই গ্রন্থির ক্ষরণটাকে সে উদ্দীপ্ত করবে। তাহলে প্রোথোরাসিক গ্রন্থির ক্ষরণটা উদ্দীপ্ত করে। আর সে কি ক্ষরণ করে? একডাইসন, যেটা হচ্ছে মোল্টিং বা খোলস মোচন, মানে খোলস চেঞ্জ করা। এটাকে কি বলে? মোল্টিং বলে। এটা পরীক্ষা আসতে পারে, মোল্টিং কাকে বলে। ঠিক আছে, নিম্ফ দশায় খোলস উন্মোচন বা খোলস মোচন,
খোলস মোচনকে মোল্টিং বলে, যা মোটামুটি 5 বার ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা কোন দশায়? নিম্ফ দশায়, আমরা ছবিতে দেখছি। তারপরে এখন আসো কর্পোরা এলাটা। কর্পোরা এলাটা থেকে যেটা বের হয় জুভেনাইল হরমোন। তো জুভেনাইল হরমোন যৌবনের হরমোন, বুঝতে পারতেছো? এই হরমোনের প্রভাবে ঘাসফড়িং এর নিম্ফ দশা দীর্ঘায়িত হয়। ঠিক আছে, নিম্ফ দশা দীর্ঘায়িত হয়। নিম্ফ দশাটা অনেকটা কি মধ্যবর্তী যৌবনের দশা না? তো চিন্তা করে দেখো, ডিম মাঝখানের দশা এবং লাস্টে হচ্ছে আমার ইমাগো বা পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে একদম মাঝখানেটা কি বলতে পারি? যৌবনকাল, কৈশোরকাল বলতে পারি, যেখানে খুব ছটফট করবে। তাহলে এই যৌবনকালটা দীর্ঘায়িত করবে কে? জুভেনাইল হরমোন। জুভেনাইল শব্দের অর্থও কিন্তু আসলে যৌবন বা এই ইয়াং টাইপের অর্থ ক্যারি করে। তো জুভেনাইল হরমোনের কাজে হচ্ছে যৌবন দশাটাকে ধরে রাখা, অর্থাৎ নিম্ফ দশাটাকে দীর্ঘায়িত করা। মনে থাকবে ভাইয়া? তাহলে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবা তখন এই গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে সেটাও পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে তখন আমার গোনাডোট্রপিক হরমোন বের হবে, গোনাডোট্রপিক হরমোন বের হবে, যেটা আমার জননাঙ্গের বিকাশ ঘটাবে বা পরিণতি ঘটায়। আচ্ছা, কর্পোরা কার্ডিয়াকা। কার্ডিয়াকা কি করবে? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন এটা আমার বৃদ্ধিতে সাহায্য করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটার কি কাজ। এগুলো পারলে আমাদের মোর দেন এনাফ, আমাদের ঘাসফড়িং এর এর থেকে বেশি আমাদের দরকার নাই ভাইয়া, এর থেকে বেশি আমাদের দরকার নাই। তাহলে রূপান্তরে আমাদের 4 ধরনের গ্রন্থি লাগতেছে, সেগুলোর নাম জানলাম। একটু আমরা বলি, ফার্স্টে কি বললাম বলো? ইন্টারসেরিব্রাল গ্রন্থি, তাই না? ইন্টারসেরিব্রাল, সেরিব্রাল শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্কের সেরিব্রাম আছে না, তো এই জন্যই মস্তিষ্ক হরমোন বের হয় এখান থেকে। ইন্টারসেরিব্রাল গ্রন্থি, তাহলে এখান থেকে কি বের হবে? ব্রেইন হরমোন বের হবে, এটাই তো স্বাভাবিক, ব্রেইন হরমোন বের হবে, তাই না? ব্রেইন হরমোনের আসল নাম কি? প্রোথোরাসিকোট্রপিক হরমোন। লিখে ফেলো, প্রোথোরাসিকোট্রপিক হরমোন। তাহলে এটা গ্রন্থির নাম কি? এখানে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। প্রোথোরাসিক গ্রন্থি থেকে কি বের হয়? প্রোথোরাসিক গ্রন্থি থেকে কি বের হয় আমরা আবার রিভিউ করি। একডাইসন বের হয়। এই একডাইসনের কাজটা কি? খোলস মোচন বা মোল্টিং। তার কাজ হচ্ছে মোল্টিং এ সাহায্য করে। ঠিক আছে, আর কর্পোরা এলাটা, এলাটা বানান যদিও একটু ভাবে না, এভাবে। এলাটার কাজ কি? জুভেনাইল হরমোন। এলাটার কাজ হচ্ছে জুভেনাইল হরমোন। তো সেটার কাজ কি? এটা যৌবন ধরে রাখবে। যৌবন মানে কি? নিম্ফ দশা, নিম্ফ দশা দীর্ঘায়িত করবে। ঠিক আছে, আবার এটা যখন তুমি প্রাপ্তবয়স্ক হবা তখন কি করবে? গোনাডোট্রপিক হরমোন। এটার কাজ কি? গোনাডো মানে হচ্ছে গোনাড, গোনাড মানে যৌন অঙ্গ, তাহলে যৌনাঙ্গের বিকাশ বা পরিণতি যাই বলো। তারপরে কর্পোরা কার্ডিয়াকা, লাস্ট একটা সোজা, গ্রোথ হরমোন বৃদ্ধিতে, গ্রোথ হরমোন বৃদ্ধিতে। শেষ। বুঝছো? বুঝা গেছে? এগুলো পারলে ঘাসফড়িং এনাফ। সো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবা। সো ক্লাস এখানেই শেষ আর কি। ঠিক আছে, সো দেখা হচ্ছে আমাদের রুই মাছের লেকচারে। আল্লাহ হাফেজ।